আপনারা ফিরেছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। প্রতিপক্ষের বিষয় আজকে প্রতারণা, প্রতারণা এবং প্রতারণা। কেন তিনবার বললাম? তার কারণ আজকে যে তিনটে ইস্যু নিয়ে আমরা আলোচনা করব, তিনটেরই মূল বিষয় কিন্তু মূল অভিযোগ প্রতারণার। প্রথম হচ্ছে সিবিআইয়ের করা এফআইআর, যা কোর্টে সিবিআই অফিসাররা করেছেন, যেখানে প্রতারণা এবং প্রতারণার সূত্র নাকি ছিল সারদার উৎপত্তিতেই। অর্থাৎ যেদিন থেকে এই সারদা প্রতিষ্ঠান গঠিত হয়েছে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, একটাই উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের আমানত কেড়ে নিয়ে তাদের প্রতারিত করা। পাশাপাশি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে ভাউচার। যে প্রভাবশালী ব্যক্তি বা সংস্থাদের টাকা দেওয়া হতো ভাউচারে, রাতারাতি সেই ভাউচার উধাও হয়ে গেছে, খুঁজেই পাচ্ছেন না সিবিআই অফিসাররা। একেবারে এই অনুষ্ঠানের প্রথমেই আসবো সেখানে। এবং পরবর্তী প্রতারণা হচ্ছে লাভপুরের সেই পরিবারের সদস্যদের, যারা 3 জন সদস্যকে হারিয়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে তারা বলছেন পুলিশ তো রক্ষা করবে, নিরপেক্ষ ভূমিকা পালন করবে, অথচ পুলিশই সেই ভূমিকা পালন না করে তাদের সঙ্গে প্রতারণা করেছে। এবং আমাদের তৃতীয় বিষয়, সুশাসনের যে অঙ্গীকার এই সরকার করেছিল, সেখানেও প্রতারণা হচ্ছে নাকি? যে সিন্ডিকেট রাজ চলছে এবং যে সিন্ডিকেট রাজের জেরে গুলি, বোমা, খুন প্রতিদিনের ঘটনা এ রাজ্যে, সেটাও কি প্রতারণা নয়? কিন্তু সবার আগে এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভাউচার উধাও। সিবিআই অফিসাররা বলছেন যে ভাউচার কেটে প্রভাবশালী সংস্থা বা ব্যক্তিদের টাকা পয়সার যোগান দিত এই সারদা সংস্থা, সেই ভাউচার খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কি খবর আছে আমাদের কাছে, দেখুন। কোটি কোটি টাকার খেলা, রাতারাতি টাকার বান্ডিল ভর্তি ব্রিফকেস হাত বদল। তথ্য রয়েছে কিন্তু প্রমাণ উধাও। সারদাকাণ্ডে লাভবানদের খুঁজে বার করতে এখন সেই প্রমাণই হাতড়ে বেড়াচ্ছে সিবিআই। 16 তারিখ সারদাকাণ্ডে ধৃত 6 অভিযুক্তকে হেফাজতে নিয়েছে সিবিআই। চলছে দফায় দফায় জেরা। সিবিআই সূত্রে খবর, সুদীপ্ত সেন, কুণাল ঘোষদের জেরায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। তদন্তকারীদের অনুমান, এই ব্যক্তিদের মধ্যে অনেকেই সারদার বিপুল টাকায় লাভবান হয়েছেন। কিন্তু তারা কারা? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সেই হদিশও মিলতে পারে সহজেই। সিবিআই সূত্রে খবর, সারদার তরফে বেশিরভাগ প্রভাবশালী ব্যক্তি ও বেসরকারি সংস্থাকেই টাকা দেওয়া হতো নগদে। তবে সুবিধাভোগের জন্য টাকা লেনদেন হলেও খাঁটি কর্পোরেট কায়দায় সেই টাকার রসিদও লিখে রাখতেন সারদা কর্তারা। রসিদের কাউন্টার পার্ট রেখে দেওয়া হতো টাকা দেওয়ার প্রামাণ্য নথি হিসেবে। এখন সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে সেই রসিদগুলি খুঁজে পাচ্ছে না সিবিআই। তদন্তকারীদের দাবি, এই রসিদ হাতে এলেই কোন কোন প্রভাবশালী ব্যক্তি সারদা থেকে টাকা পেয়েছেন তা দিনের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তাদের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ মামলার সেই নথি উধাও হয়ে গেল কিভাবে? সূত্রের খবর, বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তারা সারদার মিডল্যান্ড পার্ক সহ অন্যান্য অফিসে তল্লাশি চালিয়ে যে নথি বাজেয়াপ্ত করেন, তার মধ্যে বেশ কিছু রসিদও ছিল। যদিও বিধাননগর কমিশনারেটের তরফে অবশ্য দাবি করা হচ্ছে, বাজেয়াপ্ত নথির তালিকা তৈরি করে ইতিমধ্যেই তা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কোটি কোটি টাকা লেনদেনের নথি তাহলে গেল কোথায়? তা কি আদৌ সিবিআই এর হাতে আসবে? সম্ভব হবে সারদার টাকায় লাভবানদের নামের উপর থেকে পর্দা সরানো? উঠছে এরকম নানা প্রশ্ন। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছে। ময়ূর, সবার আগে তোমার কাছে জানতে চাইবো যে এই ভাউচারগুলো কতটা গুরুত্বপূর্ণ, এই ভাউচারের মাধ্যমে কাদের টাকা দেওয়া হয়েছে এবং কোন উপায়ে তা একেবারে ভ্যানিশ হয়ে গেল ম্যাজিকের মতো? দেখো সুমন, গত 16 তারিখ সারদাকাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, কুণাল ঘোষ সহ বাকি অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয় সিবিআই। আলিপুর আদালতের নির্দেশে তাদেরকে নিজেদের হেফাজতে সিবিআই নেয়। সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার পরই কিন্তু দফায় দফায় অভিযুক্তদের তারা ইন্টারোগেশন বা জেরার যেটা প্রক্রিয়া, সেটা কিন্তু চলে। বেশ কিছুদিন ধরেই জেরার প্রক্রিয়া চলে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি, বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের কিন্তু নাম জড়িয়েছে। এবং সিবিআই সূত্রে যেটা খবর, যে এই প্রভাবশালী ব্যক্তিরা সারদা থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে এখনো পর্যন্ত। যেটা সর্বশেষ তথ্য সিবিআই এর তরফ থেকে যেটা জানা যাচ্ছে, যে মানি রিসিট বা ভাউচার এগুলো কিন্তু এখনো মিসিং। সুমন, যেটা সিবিআই এর তরফে যেটা জানা যাচ্ছে, যে মোড অফ পেমেন্ট, যে সারদা সংস্থা যে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের যে টাকা দিত, যে সেগুলোর যে কোনো রিসিট, মানি রিসিট কিন্তু সংস্থা রাখতো। এবং মোড অফ পেমেন্ট সেটা কিন্তু ক্যাশেই হতো,
নগদেই কিন্তু টাকার যে আদান প্রদানের প্রক্রিয়া সেটা কিন্তু নগদেই হতো এবং সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে নগদে বা ক্যাশে এই প্রক্রিয়া চললেও যে একটা রিসিট বা ভাউচার কিন্তু সংস্থার আধিকারিকরা তাদের যে অফিস সেখানে রাখতেন এবং সেখানে তার কাউন্টার প্যাডও থাকতো। জেরায় সুদীপ্ত সেন কিন্তু সিবিআই আধিকারিকদের এমনটাই জানিয়েছেন। কিন্তু চাঞ্চল্যকর ভাবে যে এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন এই তথ্য জানার পর সিবিআই আধিকারিকরা যখন সেই সমস্ত নথি সন্ধানে যান তারা দেখেন যে সেই সমস্ত নথি ফিজিক্যালি কিন্তু এখনো পর্যন্ত মিসিং। যেটা অভিযুক্তদের মুখ থেকে শোনা যাচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ফিজিক্যালি সিবিআই অর্থাৎ তদন্তকারী সংস্থার হাতে পৌঁছায়নি। বিধাননগর কমিশনারেট সূত্রে যেটা খবর যে গত বছর সারদা কাণ্ডের তদন্ত যখন বিধাননগর কমিশনারেট স্পেশাল ইনভেস্টিগেশন টিম রাজ্য সরকারের গঠিত সিট তারা নেয়, তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলার সময় তারা সারদার মিডল্যান্ড পার্ক সহ বিভিন্ন অফিসে তল্লাশি চালায় এবং বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে তারা কিন্তু বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত হওয়া নথির মধ্যে কিন্তু এই মানি রিসিটও ছিল। সূত্র মারফত আমরা এমনটাই জানতে পেরেছি এবং বিধাননগর কমিশনারেটের তরফেও যেটা পরিষ্কার করে জানানো হয়েছে। তার কারণ একেবারে স্পষ্ট প্রশ্ন আমার, তার মানে নথি বাজেয়াপ্ত হয়েছে অথচ সেই নথি বিধাননগর কমিশনারেট অর্থাৎ আগের তদন্তকারী সংস্থা সিবিআই হাতে তুলে দেয়নি। একদম পরিষ্কার প্রশ্ন, অর্থাৎ বাজেয়াপ্ত হয়েছে কিন্তু সিবিআই হাতে পৌঁছয়নি, তাই তো বলতে চাইছো? এখানেই কিন্তু রহস্য। আমি সুমন তোমাকে যেমনটা বলছিলাম যে বিধাননগর কমিশনারেটের তরফে পরিষ্কার করে জানানো হয়েছে যে সারদার বিভিন্ন সংস্থায় অফিসে তারা যখন তল্লাশি অভিযান চালান তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেন। নিয়ম অনুযায়ী যেটা হয় যে বাজেয়াপ্ত হওয়ার পর একটা সিজার লিস্ট তৈরি হয়, এই সিজার লিস্টও কিন্তু সিবিআই সংস্থার কাছে বিধাননগর কমিশনারেট জমা দিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো নথি বা মানি রিসিট বা ভাউচার এটা কিন্তু সিবিআই এর হাতে এখনো পর্যন্ত জমা পড়েনি। এটাই আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি। যদিও বিধাননগর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র এবং আনারুল শেখ। আনারুল হচ্ছে সেই পরিবারের লাভপুরের সেই পরিবারের সদস্য যাদের 3 জন সদস্য খুন হয়েছে এবং কার্যত যাদের পালিয়ে বেড়াতে হয়েছে। আমার অন্যদিকে আছেন বিমল শঙ্করনন্দ অধ্যাপক এবং আছেন সুব্রত মুখোপাধ্যায় আইনজীবী। আমি সুব্রতবাবু আপনাকে দিয়ে শুরু করব যে এই হাইকোর্টে আপনার লড়াই এই সারদা মামলা নিয়ে আমরা দেখেছি ময়ূকের ইঙ্গিত এবং রহস্যটা অত্যন্ত স্পষ্ট। সেটা হচ্ছে যে ভাউচার মানি রিসিট সেগুলো গেল কোথায়? সিজার লিস্টে নেই, সিবিআইয়ের হাতে পৌঁছয়নি, কোন ম্যাজিকে উধাও হলো? ম্যাজিকটা হচ্ছে রাজনৈতিক আনুগত্য যদি প্রশাসন তীব্র থেকে তীব্রতর সারদায় করেছে। কারণ আমরা দেখেছি মামলা যখন আমি করেছি, প্রথম মামলা তো আমাদের দায়ের করা, যে মামলা ট্রান্সফার পিটিশন হয় সুপ্রিম কোর্টে হয়েছে, যেখানে আমরা বারবারই বলেছিলাম যে রাজ্য সরকারের বা রাজনৈতিক দল যদি যুক্ত না থাকে, যদি বাম আমল থেকেই শুরু হয়, বামেরা যদি যুক্ত হয়, তাহলে প্রায় কয়েক কোটি টাকা খরচা হয়ে সুপ্রিম কোর্টে মামলাটা হলো। এবার সুব্রতবাবু আপনি সুপ্রিম কোর্টে যথার্থই বললেন। 26শে মার্চ সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার বলছেন, রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলছেন, হাউ উইল ইউ ব্রিং দ্য লার্জার কনস্পিরেসি ইন ইনভেস্টিগেশন ফ্রম দ্য কেস সো ফার, এবং পরিষ্কার বলছেন যে অন হোয়াট বেসিস ইউ উইল স্টার্ট দ্য লার্জার কনস্পিরেসি ইনভেস্টিগেশন, লার্জার কনস্পিরেসি ইজ নট বিন ইনভেস্টিগেটেড, দ্য লার্জার অ্যাঙ্গেল, the petty cases are being investigated. তীব্র কটাক্ষ, তীব্রভাবে জাস্টিস ঠাকুর বারবারই বলেছেন, কারণ লব্ধ প্রতিষ্ঠ আইনজীবীদের এই রাজ্য সরকার, কেন প্রবল প্রচেষ্টা হয়েছে কলকাতা হাইকোর্টে অজানা কারণে সিবিআই দিল না, যারা দেননি তারা বুঝবেন। আমি বলেছিলাম ইতিহাস ক্ষমা করবেন আমাদের, আমরা যদি সঠিক পথ মানুষকে যদি একটা বিচার যদি না পৌঁছে দিতে পারি। সিবিআই দেয়া নয়, সিবিআই এর হাতে এই গত 1 বছর ধরে যেটা বিরোধীরা বলেন যে সময় নষ্ট করা হয়েছে তদন্ত করিয়ে, তার নথিটা না পৌঁছলে কি তদন্ত হবে? সেটা হচ্ছে শীট কার্যকরী ক্ষেত্রে যারা যুক্ত, এটা কেউ যদি অভিযোগ করে শীট অস্বীকার করতে পারবেন না। আজকে রাজীব কুমারকে জেরা করা উচিত, আর অর্ণবকে জেরা করা উচিত। কেন এই কথা বলছেন? দায়িত্বপূর্ণ পদে থাকা পুলিশ কর্তা। হ্যাঁ নিশ্চয়ই, সেটা হচ্ছে আপনি সিজ করলেন, জিনিসটা কোথায় গেল? আপনারা রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে প্রাণপণ চেষ্টা করেছেন এই তদন্তটাকে ধামাচাপা দিন। না কেন? 1 নম্বর হচ্ছে সুদীপ্ত সেন, তার স্ত্রীকে, দ্বিতীয় স্ত্রী যিনি বাগুইহাটিতে ছিলেন, বহাল তবিয়তে পুলিশ প্রহরায়, সিট জানতেন না, কলকাতা পুলিশ জানতেন না। কলকাতা পুলিশের প্রতি আমি বারবারই বলেছি আস্থা আছে, কিন্তু যদি আমার কর্তব্যবোধটা কর্তাদের ভজনা করা যদি হয়, সাধন ভজনের মধ্যে যদি নিমজ্জিত থাকি, বা নেত্রী যিনি আছেন, একজনই তো নেত্রী পশ্চিমবঙ্গে,
তা উনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী। কার ক্ষমতা আছে কম্পালসারি ওয়েটিং ঠেকাবে যদি বিপরীত যদি কথা বলে? পার্কস্ট্রিট কাণ্ড থেকে সব কাণ্ড আপনারা দেখেছেন। আমি আবার বলছি, ভাউচারটা যে উধাও হয়েছে, শুধু ভাউচার নয়, একটা চ্যানেল চলছে, এটা আমি তথ্য না পেয়ে বলছি না, সেই চ্যানেল কয়েকটা গাড়ি সুদীপ্ত সেনের নামে, ইডিও জানে না এখন, আরও অনেক সম্পত্তি রয়েছে, একটা চ্যানেল, সেটা চালাচ্ছে সুদীপ্ত সেন। কে টাকা দিচ্ছে? সল্টলেকের অধুনা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন যিনি বিদেশে ব্যবসা করেন, আগে ওমপ্রকাশ দার পার্টিতে ছিলেন, লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, এবং সেখানে অনেক যদি জেরা করা যায় সেই চ্যানেল, সিবিআই কে জানাচ্ছেন না কেন? সেটা জানাবো, অবশ্যই জানাবো, তথ্য দিয়ে জানাবো, নিঃসন্দেহে জানাবো। কেন আজকে লক্ষ লক্ষ মানুষের কাছে যে কথাটা আমি পৌঁছে দিতে চাইছি, তার যদি একটা ভিত্তি যদি না থাকে, তাহলে অন্ধকারে ঢিল ছোড়া হয়, খানিকটা মনে হয় যেন বাজার গরম করা। বিষয়টা তো না, তা তো নয়। আজকে সুদীপ্ত সেন বারবারই কেন বলছিলেন যে না রাজ্য সরকারে, কখনো শুনেছেন যে অ্যাকিউজড, যে অভিযুক্ত, তিনি বলছেন রাজ্য সরকারে যে তদন্ত হচ্ছে আমি খুশি। কেন? কারণটা হচ্ছে সুদীপ্ত সেন এবং এই রাজ্য সরকার তৃণমূলের বেশ কিছু নেতা, তাদের ব্রিজ ছিলেন সেই সাংবাদিক 1,01,000 ফোন, কি নাম ভদ্রলোকের, কুণাল ঘোষ। আমি আবার বলছি, তিনি ছিলেন, তিনি যুক্ত আছেন। আজকে তিনি যতই বলুন না কেন, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বে কুণাল ঘোষ অ্যারেস্ট হয়েছে। বিষয়টা এরকম নয় যে 1 মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে বললেন কে চোর, আমি চোর, টুম্পাই চোর। আজকে উনি বিধানসভা বলছেন আমি কিন্তু সারদার টাকা খাইনি। আরে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই না, আপনাকে তো কেউ জিজ্ঞেস করেনি। আমি আবার বলছি, রিসিটে সিবিআই তদন্ত করে যদি রাজনৈতিক কোনো হস্তক্ষেপ না ঘটে, তাহলে সিবিআই এই তথ্যে সন্ধান করবেন এবং প্রয়োজনে যারা সিটের বিশেষ তদন্তকারী দল, যে অফিসার, তাদের জেরা করা হোক, রাজীব কুমারকে জেরা করা হোক, অর্ণববাবুকে জেরা করা হোক। জেরার মধ্যে এই নয় আমি বলছি তারা অপরাধ, তারা বলুক যে সিজার লিস্ট করলে রেকর্ড করতে হয় কি কি সিজ করলেন, তার একটা কপি দিতে হয় অভিযুক্তদের। সেই জিনিসটা যেখানে আপনারা মালটা রাখছেন, যেখানে মালখানায়, সেখানে আর একটা এন্ট্রি করতে হয়। তাহলে আপনারা সিবিআইকে এটা দিচ্ছেন না কেন? কেন? প্রসঙ্গত আর একটা জিনিস আপনারা বুঝবেন যে লকার কাণ্ড, ইডি অত কাণ্ড করে লকার উদ্ধার করলো, তড়িঘড়ি করি রাত্রেবেলা একটা অন্য কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে এই রাজীব কুমারের নেতৃত্বে পুলিশ কমিশনারের বিধাননগর গিয়ে লকারটা খুললেন। কেন? লকারে যদি অন্য কিছু বেরিয়ে পড়ে, কেঁচো খুঁড়তে যদি কেউ উঠে, অর্থাৎ প্রশাসন যারা তদন্ত করছে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, এমনটা পরিষ্কার সুব্রত বাবুর অভিযোগ। আমি ওমপ্রকাশ মিশ্রের কাছে একবার যাব। ওমপ্রকাশ বাবু, যে রায় দিয়েছেন 9 তারিখে, 9ই মে সুপ্রিম কোর্ট, সিবিআই তদন্ত যেখানে যার ভিত্তিতে শুরু হলো, একেবারে পরিষ্কার বলেছেন একটা ইঙ্গিত যে ইনভেস্টিগেশন বাই দ্য স্টেট পুলিশ ইন আ স্ক্যাম দ্যাট ইনভলভস থাউজেন্ড অফ ক্রোস কালেক্টেড ফ্রম দ্য পাবলিক allegedly because of the patronage of the people occupying high position in the system. আপনার কি মনে হয় এই যে পিপল হু আর অকুপাইং হাই পজিশন ইন দ্য সিস্টেম, তারাই এই তদন্তের অগ্রগতির ক্ষেত্রে কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছে, প্রভাবশালী ব্যক্তিরা? না, দেখুন, আমাদের কোনো সন্দেহ নেই যে প্রকৃত অর্থে সেটাই হয়েছে। এবং পশ্চিমবঙ্গের মানুষ আমরা সবাই জানি যে রাজ্য সরকার যে তদন্ত করবার আয়োজন করেছে, সেই তদন্ত হচ্ছে তথাকথিত। এর মূল উদ্দেশ্যই ছিল যে কিভাবে সারদা কাণ্ডে যারা যুক্ত তাদেরকে কি করে আড়াল করা যায়। এবং এই যে বিপুল পরিমাণ অর্থ যেটা সারদা বিভিন্ন কোম্পানি সংগ্রহিত করেছিল, এবং যেটাকে একটা বড় অংশকেই আর কি সরিয়ে ফেলা হয়েছে, যার জন্য ইডির পক্ষে এবং বর্তমানে হয়তো সিবিআইয়ের পক্ষেও সেটা উদ্ধার করা কতটা সম্ভব হবে সেটা নিয়ে সন্দেহ আছে। তো অর্থাৎ রাজ্য সরকার চেষ্টা করে গেছে যাতে সারদার কেলেঙ্কারির যে তদন্ত, সেটা যাতে আর কি তার গতিমুখটা অন্যদিকে ঘুরে যায়।
দ্বিতীয়ত পুলিশ এবং প্রশাসনের সঙ্গে যারা যুক্ত, সিবিআই ময়দানে আসার পর সিবিআই যখন এসেছে তখন সিবিআই কিন্তু অনেকগুলি হ্যান্ডিক্যাপ নিয়ে কাজ করতে হচ্ছে। অর্থাৎ 1 বছর ধরে চেষ্টা হয়েছে যাতে আর কি কোনো রকম ভাবে এই তদন্তটা আর অগ্রগতি না হয়, যাতে যারা মূল অভিযুক্ত তাদের উপর থেকে আর কি তাদের যে মুখোশ সেটা যাতে আর কি থেকে যায়। আর তৃতীয়ত হচ্ছে সিবিআই এর সবচাইতে বড় অসুবিধা যে যেই সমস্ত মূল নথিগুলি রয়েছে সেগুলি তারা উদ্ধার করতে পারছেন না। ইডি আজকে পিকচারে আসতে পেরেছে অনেক চেষ্টা করার পরে, 6 মাস 7 মাস 8 মাস চেষ্টা করার পরে গত 2-2.5 মাস, এবং তার ফলে সেই তদন্তে কিন্তু তারা 1 বছরের বেশি সময় কেটে গেছে। আমি ওমপ্রকাশে আসবো, কিন্তু যাদের কথা ওমপ্রকাশ মিশ্র বলছেন এই প্রভাবশালী মানুষ যারা নাকি বেআইনি কাজে সহায়তা করা এবং মধ্যস্থতা করার অভিযোগ যাদের বিরুদ্ধে, এবং তার বিনিময়ে সুবিধে পেতেন, মোটা অঙ্কের টাকাও হয়তো পেতেন সারদা সংস্থা থেকে, এমনটাই অভিযোগ। ঠিক কি ঘটনা, কি অভিযোগ আপনাদের সামনে? সারদা কাণ্ডে নানা মহলের প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ নিয়ে জল্পনা ছিল আগেই। এবার তদন্তভার হাতে নিয়ে সিবিআইও মেনে নিল যে প্রত্যক্ষভাবে সারদা কাণ্ডে পরিকল্পিতভাবে টাকা আত্মসাতের ঘটনায় সুদীপ্ত সেন ও তার ঘনিষ্ঠদের সাহায্য করেছেন বেশ কয়েকজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। আলিপুর কোর্টে দায়ের করা এফআইআরে সিবিআই স্পষ্টভাবে এই দাবি করেছে। কিভাবে ওই প্রভাবশালী ব্যক্তিরা সুদীপ্ত সেনকে সাহায্য করেছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে সিবিআই এফআইআরে জানিয়েছে, রাজ্যে লগ্নি ব্যবসা মসৃণভাবে চালানোর জন্য এবং ধরপাকড়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রভাবশালী ব্যক্তিদের একাংশকে মোটা টাকার বিনিময়ে হাত করে রেখেছিলেন সুদীপ্ত সেন। সরাসরি এফআইআরে না উল্লেখ করলেও সিবিআই সূত্রের খবর, গোয়েন্দারা তদন্তের এই দিকটিকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাদের ইঙ্গিত, একাধিক ব্যবসার লাইসেন্স পাওয়া থেকে শুরু করে লগ্নিকারীদের টাকায় সম্পত্তি বৃদ্ধির পথ প্রশস্ত করতে শীর্ষ রাজনৈতিক নেতাদেরও সাহায্য নিতেন সুদীপ্ত সেন। যারা সাহায্য করতেন তারা সব জেনেও কেন সাহায্য করতেন তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এফআইআরে সিবিআই জানিয়েছে, সারদার আর্থিক কেলেঙ্কারির পরিকল্পনায় ওই প্রভাবশালীদের কি ভূমিকা আছে তা খুঁজে বের করবে তারা। শুধু প্রভাবশালী ব্যক্তিরাই নন, সিবিআই নির্দিষ্টভাবে সমালোচনা করেছে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা সেবি, আরবিআই ও আরওসি। সিবিআই এর দাবি, এই 3টি সংস্থাই দীর্ঘদিন ধরে সারদার বারবারন্ত সম্পর্কে সঠিক অনুসন্ধান করতে ব্যর্থ হয়েছে, যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি, যা বেআইনি এই অর্থলগ্নি ব্যবসাকে ফুলে ফেপে উঠতে সাহায্য করেছে। উদাহরণ দিয়ে সিবিআই এর অভিযোগ, সুদীপ্ত সেনরা 7 দিনে 50টি কোম্পানি তৈরি করেন, এমনকি একদিনে 15টি নতুন কোম্পানি আরওসির স্বীকৃতি পেয়েছে। সেগুলো ভুয়ো কোম্পানি, টাকা নয়ছয়ের জন্যই তৈরি জেনেও কি করে স্বীকৃতি পেল? 2011 জানুয়ারি ফেব্রুয়ারিতেও 60টি কোম্পানি টাকা আত্মসাতের জন্য তৈরি হয়েছিল। এমনকি সিবিআই এর অভিযোগ, সারদার হয়ে যে অডিট সংস্থাগুলি অডিট করেছে তারাও জেনে শুনে প্রকৃত তথ্য গোপন করে ভুয়ো তথ্যের ভিত্তিতে অডিট রিপোর্ট দিয়েছে। এই সব কিছুই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন গোয়েন্দারা। সেগুলির সঠিক হদিশ খুঁজে বের করাই এখন গোয়েন্দাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। রাজর্ষি দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজর্ষি, প্রভাবশালী ব্যক্তি কারা? গোটা বাংলার মানুষ এই একটা কথা জানতে চান, সিবিআই ঠিক কোন দিকে এগোচ্ছে? কোনো ইঙ্গিত কি পেয়েছেন তদন্তকারী অফিসাররা? দেখো, ইঙ্গিত অবশ্যই তদন্তকারী অফিসাররা পেয়েছেন এবং তারা ইতিমধ্যেই একেবারে সরেজমিনে তদন্তে নেমেছেন, কিন্তু তারা স্পষ্টভাবে এফআইআরে কিছু বলেননি। যেটুকু আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি যে এই প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকাও কিন্তু সিবিআই তৈরি করেছে, কারণ সুদীপ্ত সেন, কুণাল ঘোষ, সোমনাথ দত্ত, দেবযানী মুখোপাধ্যায় এরাই কিন্তু গোটা বিষয়টা অপারেট করতেন। এবং কুণাল ঘোষ বারবার আগেও বলেছিলেন প্রভাবশালী ব্যক্তিদের নাম, চিঠিও লিখেছিলেন ইডি এবং সিবিআইকে। সেই সমস্ত যে নামগুলো উঠে আসছে সেগুলো ভেরিফাই করা হচ্ছে একের বক্তব্যের সঙ্গে আরেকজনের বক্তব্যের, এবং যে যে জায়গায় নামগুলোর ক্ষেত্রে সঙ্গতি আসছে সেই নামগুলোকে তালিকাভুক্ত করা হচ্ছে। এগুলোর একদিকে যেমন রাজ্যের প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন, বিভিন্ন সংস্থার বিভিন্ন শীর্ষ রাজনৈতিক নেতাদের নামও জড়িয়েছে, সেরকম নামও রয়েছে। অন্যদিকে আবার কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা, তাদের যে প্রভাবশালী ব্যক্তি যারা মধ্যস্থতা করতেন তাদের নামও রয়েছে। এই দু ধরনের তালিকা তৈরি করে সিবিআই কিন্তু সরাসরি এই প্রভাবশালী ব্যক্তিদের খুঁজে বের করতে চাইছে, কারণ বৃহত্তর ষড়যন্ত্রের বীজ এই প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমেই কিন্তু একেবারে। আরেকবার তোমার কাছে আসবো, কিন্তু তার আগে দর্শকদের দেখাবো যে পাশাপাশি আরেকটা মারাত্মক অভিযোগ উঠেছে যে আমানতকারীদের কষ্টার্জিত টাকা ফেরত দেওয়ার কোনো ইচ্ছেই
প্রথম দিন থেকে এই সারদা সংস্থার ছিল না, অর্থাৎ 2008 থেকে 2013 যে বিপুল সমৃদ্ধশালী সফর, সেখানে প্রথম দিন থেকে প্রতারণার বীজ এবং প্রতারণার ইচ্ছে এবং প্রতারণার উদ্দেশ্য ছিল একেবারে স্পষ্ট। এটাই এফআইআরে বলছেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। দেখব। একেবারে গোড়াতেই ছিল গলদ। ব্যবসার শুরু থেকেই সুদীপ্ত সেন ও তার ঘনিষ্ঠরা প্রতারণার উদ্দেশ্য নিয়েই সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ সংগ্রহ শুরু করে। দীর্ঘ 6 বছর ধরে কোনো সরকারি সংস্থার ছাড়পত্র ছাড়াই সাধারণ বিনিয়োগকারীদের মিথ্যে আশ্বাস দিয়ে বেআইনিভাবে 2,500 কোটি টাকা তোলে সারদা গোষ্ঠী। সুপ্রিম কোর্টের নির্দেশে সারদাকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে সরেজমিনে তদন্তে নেবে সিবিআই তাদের দায়ের করা প্রথম এফআইআরে সুদীপ্ত সেন ও তার সারদা গোষ্ঠী সম্পর্কে এমনই একগুচ্ছ চাঞ্চল্যকর অভিযোগ এনেছে। আলিপুর কোর্টে দায়ের করা এফআইআরে সিবিআই এর দাবি, জেনে শুনে বিনিয়োগকারীদের 12 থেকে 40% হারে টাকা ফেরতের মিথ্যে আশ্বাস দিয়েছিল সারদা রিয়ালটি। অসৎভাবে সাধারণ মানুষকে সারদায় টাকা রাখতে উৎসাহ জুগিয়েছে বছরের পর বছর। সংগৃহীত টাকা কোনোদিন ফেরতের অভিপ্রায়ই ছিল না সুদীপ্ত সেনদের। চক্রান্ত ছিল শুরু থেকেই, তাই এজেন্টদের অযৌক্তিকভাবে 30% কমিশন দেওয়া হতো। বিনিয়োগকারীদের পরিচয়পত্র কিংবা ঠিকানা যাচাই করা হতো না। কখনো ফ্ল্যাট, কখনো জমি বা কখনো বেড়াতে যাওয়ার বুকিংয়ের নামে সাধারণ মানুষের টাকা সংগ্রহ করত সারদা। কিন্তু তথ্য নথি ঘেঁটে দেখা গিয়েছে কোনো দিন কোনো ভ্রমণ সংস্থা বা নির্মাণ সংস্থার সঙ্গে চুক্তি করেনি সারদা গোষ্ঠী। এখানেই বৃহত্তর ষড়যন্ত্রের বীজ বপন হয়েছিল বলে দাবি সিবিআই এর। সিবিআই এফআইআরে রয়েছে সাফারি নামের যে সফটওয়্যারের মাধ্যমে সারদার টাকার লেনদেন পরিচালিত হতো, তা থেকেও সুদীপ্ত সেনদের অভিপ্রায় স্পষ্ট হয়ে যায়। কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে 160টিরও বেশি সংস্থা তৈরি করেছিলেন সুদীপ্ত সেন ও তার অনুগামী অভিযুক্তরা। এগুলি করা হয়েছিল সাধারণ মানুষের থেকে তোলা হাজার হাজার কোটি টাকা আত্মসাতের জন্যই। ওইসব টাকা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর কাজে এবং ব্যক্তিগত খরচের কাজে ব্যবহার করা হয়। গোয়েন্দারা বলছেন এখনও 569 কোটি টাকারও বেশি বিনিয়োগকারীদের ফেরত দেওয়া বাকি রয়েছে সারদা গোষ্ঠীর। সারদাকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ কুণাল ঘোষ ও সোমনাথ দত্তর কাছ থেকে সারদা কেলেঙ্কারি এবং নানা বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা। দুজনকেই সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে ইতিমধ্যেই। এদের সম্পর্কে সিবিআই এফআইআরে দাবি করেছে মিডিয়া গোষ্ঠীর প্রধান হিসেবে কুণাল ও সোমনাথ সারদার চ্যানেলগুলির ভাবমূর্তি এমনভাবে প্রচারের মাধ্যমে উজ্জ্বল করে যে সাধারণ লগ্নিকারীরা ভ্রান্ত হয়ে সারদাকে বিনিয়োগের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে মেনে নেয়। এভাবে এই দুইজনও ষড়যন্ত্রে সামিল বলে দাবি সিবিআই এর। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। রাজস্বী, অর্থাৎ এই রকম নয় যে পরিস্থিতি একটা সময় সৎভাবে ব্যবসা শুরু হয় বা সুদীপ্ত সেন ভেবেছিলেন টাকা ফেরত দিতে পারবেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্যাপারটা এইরকম নয়, ব্যাপারটা বরঞ্চ এইরকম যে সমস্ত জেনে বুঝে টাকা ফেরত দিতে পারবেন না জেনেই প্রতারণার অসৎ উদ্দেশ্যে এই ব্যবসা শুরু হয়। একদমই তাই সুমন। সিবিআই যে 14 পাতার এফআইআর করেছে তাতে 4 নম্বর পাতা থেকে 12 নম্বর পাতা পর্যন্ত 8-9 পাতা জুড়ে শুধু এই কথাই তারা বলেছে বারবার যে একেবারে শুরু থেকে 2008-এ যখন শুরু হয়েছে তখন থেকেই এই প্রতারণার উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যটা যখন ব্যবসাটা ফুলে ফেপে উঠেছে 2011-এর পর থেকে সেটা আরও বাড়বাড়ন্ত হয়েছে, আরও বেশি পরিমাণে হয়েছে। একের পর এক কোম্পানি ফ্লোট করানো হয়েছে, টাকা ডাইভার্ট করানো হয়েছে এবং সেই টাকাগুলো কালক্রমে নিজেদের অ্যাকাউন্টে নিজেদের সম্পত্তি বৃদ্ধিতে নিয়ে যাওয়া হয়েছে, নিজেদের পার্সোনাল খরচে ইউজ করা হয়েছে। কোনোভাবে একটি টাকাও আমানতকারীদের ফেরত দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই ব্যবসায় সুদীপ্ত সেন এবং তার ঘনিষ্ঠরা নামেননি এবং তাদের কোনোদিন সেই অভিপ্রায়ও ছিল না। সেটা স্পষ্ট করে এই এফআইআর-এর ছত্রে ছত্রে উল্লেখ করেছে সিবিআই এবং উদাহরণ দিয়ে, তথ্য দিয়ে। ধন্যবাদ রাজস্বী। পাশাপাশি অন্য সংস্থা লগ্নিকারীদের থেকে সংগ্রহ করা হয়েছে যে 2000 কোটি টাকা 3 মাসের মধ্যে তার রোজ ভ্যালিকে ফেরানোর নির্দেশ দিয়েছে সেবি, না হলে সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। কি বলেছে সেবি দেখাবো। সারদা কেলেঙ্কারিতে বিপুল অঙ্কের টাকার হদিশই এখনো পাননি তদন্তকারীরা। কবে টাকা ফেরত মিলবে এখনো সেই আশায় বসে অসংখ্য আমানতকারী। সেই প্রেক্ষাপটেই এবার আরেক চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আর্থিক নিয়ন্ত্রক সংস্থা সেবি। আমানতকারীদের কাছ থেকে তোলা 2000 কোটি টাকা 3 মাসের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য রোজ ভ্যালিকে নির্দেশ দিয়েছে সেবি। সেই সঙ্গে সেবির স্পষ্ট হুঁশিয়ারি, টাকা ফেরাতে না পারলে রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে। যদিও রোজ ভ্যালির দাবি টাকার পরিমাণ অনেকটাই কম। সেবির কর্তাদের অভিযোগ, তদন্তে জানা গিয়েছে রোজ ভ্যালি গ্রুপ প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম চালাচ্ছিল এবং এখনো পর্যন্ত একজনও আমানতকারীকে টাকা ফেরত দেওয়া হয়েছে বলে কোনো নথি জমা দেয়নি রোজ ভ্যালি। সম্প্রতি কোম্পানি আইন ভাঙার অভিযোগের প্রেক্ষিতে রোজ ভ্যালির 3টি অফিসে তল্লাশি চালায় আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তল্লাশিতে হদিশ মেলে প্রায় 1100টি ব্যাংক অ্যাকাউন্টের। পাশাপাশি ইডির তরফে দাবি করা হয় সেবির অনুমতি ছাড়া অবৈধভাবে প্রায় 12 কোটি টাকার ডিবেঞ্চার ইস্যু করে টাকা তুলেছে রোজ ভ্যালি। ওই টাকা খরচও হয়েছে অবৈধভাবে। তারপরই এবার রোজ ভ্যালিকে টাকা ফেরানোর নির্দেশ দিল সেবি। এবিপি আনন্দ। তন্ময়বাবুর কাছে যাব। তন্ময়বাবু, অর্থাৎ একমাত্র সারদা না, অন্যান্য সংস্থার ক্ষেত্রেও লগ্নিকারীদের মধ্যে আবার একটা আশঙ্কা কাজ করছে, আরেকটা বিপর্যয়। না, খুব স্বাভাবিক এইটা। এবং সারদাকাণ্ড যখন সূত্রপাত হয়েছিল তখন থেকেই আমরা দেখছিলাম যে একটার পর একটা চিটফান্ড সংস্থায় যারা আমানতকারী তারা তাদের টাকা ফেরত চাইছেন। এত বড় একটা ঘটনা সারদাকে কেন্দ্র করে ঘটলো, যার ফল হিসাবে যে কোনো আমানতকারীর দিক থেকে আশঙ্কাটা স্বাভাবিক ছিল। প্রশ্নটা হলো এইটা যে এই সারদাকে রক্ষা করবার জন্য রাজ্য সরকারের যে অসীম তৎপরতা, যে তৎপরতার কারণে হচ্ছে বারবার সারদার পাশে দাঁড়ানো, সারদাকে প্রমোট করবার ক্ষেত্রে রাজ্য সরকারের আজকের মন্ত্রীদের ভূমিকা, বারবার বিভিন্ন সময় আপনারা সহ সব চ্যানেলগুলো দেখিয়েছে, সব সংবাদ মাধ্যম দেখিয়েছে, পুরনো ইস্যু। এবং তারপরে হচ্ছে বিষয়টার তদন্ত। আপনাদের সময় জন্মালো, রক্ষা করলো তৃণমূল। না না, আমাদের সময় জন্মালো তৃণমূলও তো আমাদের সময় জন্মালো, আমাদের সময় জন্মালো তো তৃণমূলও। সুতরাং সারদার আমাদের সময় জন্মানোটা কোনো ব্যাপার না। কিন্তু বামফ্রন্টের সরকার 2009 উত্তরকাল থেকেই হচ্ছে এই যে আইন করা, সেই আইন দিল্লিতে পাঠানো, সেই আইনের অনুমোদনের জন্য চেষ্টা করা, এবং এই যে সুদীপ্ত সেন বামফ্রন্টের সরকারের সময় রাজ্যের সরকারকে, প্রশাসনকে ব্যবহার করতে পেরেছে এমন একটাও নজির নেই। কিন্তু এই সরকার আসবার পরে এই সরকারের একটার পর একটা মন্ত্রীকে তো সুদীপ্ত সেনের সঙ্গে দেখা গেল। তার চ্যানেল উদ্বোধন কে করলেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। তার খবরের কাগজকে লাইব্রেরিতে রাখবার অনুমতি কে দিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। তিনি সেই খবরের কাগজকে, ছোট খবরের কাগজকে উৎসাহিত করবার সার্টিফিকেট দিলেন। এবং একটার পর একটা রাজ্য সরকারের মন্ত্রী, রাজ্য সরকারের যে দল, সেই দলের এমপি, তারা প্রত্যেকে সারদার অনেক ঘটনায়, অনেক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন, সভাপতির আসন অলঙ্কৃত করলেন, বিন্দু থেকে সিন্ধু করলেন, এভরিথিং হ্যাজ বিন ডান। ঠিকই, কিন্তু আপনি ফিশ ফ্রাই খেয়েও এত কথা বলছেন। না না, নবান্নের ফিশ ফ্রাই কোয়ালিটি নাকি অসাধারণ। আমি ভাবছি এই নিয়ে প্রতিপক্ষ করবো কিনা। না না, বাংলার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসকে লোকে দুটো ভাগে ভাগ করছে, প্রি ফিশ ফ্রাই আর পোস্ট ফিশ ফ্রাই। না না, এটা নিয়ে প্রতিপক্ষ একটা করা যেতেই পারে, কিন্তু সেই প্রতিপক্ষ করবার আগে এই শর্তটা সুমনদেরকে দিতে হবে তন্ময় ভট্টাচার্যের কাছে, যে নবান্নের কাছে প্রতিপক্ষে যা যা খাওয়াবে তাই তাই তন্ময় ভট্টাচার্যের কাছে মানে মোদ্দা কথাটা তন্ময় বাবু আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই সমস্তগুলো ইন্টারলিঙ্কড, মানে যেভাবে ভাউচার হারাচ্ছে সেইভাবে রক্ষা করা হচ্ছে সুদীপ্তর পরিবারকে এবং সুদীপ্তর স্বার্থকে এখনো। না না, সে তো আমাদের রাজ্যে এখন সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। হঠাৎ একটা চালকবিহীন ট্রাম 9টা গাড়িকে ধাক্কা দিয়ে দিচ্ছে, দেখলেন, ঘটলো। এখন এই রকম চালকবিহীন সারদা এতদিন ধরে চলেছে, চালকবিহীন সিট, এতজন চালকবিহীন কে আসল চালক বুঝতে পারছি না, এতগুলো প্রভাবশালী, মানেই তো চালকবিহীন সিট। সেই সিট যে দলিল দস্তাবেজ তথ্য সংগ্রহ করছে, সেই দলিল দস্তাবেজ তথ্য সেগুলো ইডির কাছে অথবা সিবিআই এর কাছে পৌঁছচ্ছে না। তাহলে কোথাও কেউ আসলে পরিচালক নেই তো, মানে তো এগুলো পাওয়া যাবে, তাহলে পরিচালক নেই। অথবা এত বড় পরিচালক আছে যে পরিচালকের অঙ্গুলি হিলনে কোন কাগজটা কখন কোথায় যাবে সেটা নির্ধারিত হয়ে যায়। সুমনবাবু, একটা জিনিস না বলে পারলাম না, সেটা হচ্ছে এটার জন্য রাজ্যের হাতে অধিক ক্ষমতার প্রয়োজন পড়ে না, বা কোনো কনস্টিটিউশন সংশোধন করার প্রয়োজন পড়ে না। সিবিআই যে এফআইআর করলো আর সিট যে এফআইআর করলো, তার সঙ্গে কি আপনারা খেয়াল করছেন না গুণগত মান? কেন? এখান থেকেই হচ্ছে প্রশ্ন। আপনি প্রাথমিক যে অভিযোগ যেটা দায়ের করছেন, সেই অভিযোগে আপনার অভিমুখটা কি হবে?
লক্ষ্যটা কি হবে? অপরাধীদের বার করা, না অপরাধীদের আপনি আড়াল করা। প্রোটেকশন দিচ্ছেন? কেন একটা জিনিস আপনি দেখুন, কলকাতা পুলিশ, আমি বারবারই বলেছি যে কলকাতা পুলিশ এখনো সারা পৃথিবীতে যদি প্রথম 5টা জায়গার নাম হয়, আমি বিশ্বাস করি, কিন্তু সেই কলকাতা পুলিশ যখন রাজনৈতিকভাবে নিজেদের যে অস্তিত্ব সেটা যখন বিকিয়ে দেয়, সেটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার কাছে সত্য তো আসতে পারে না। আরেকটা আপনার কথার সূত্র ধরে আরেকটা ঘটনায় যাব, মনিরুলের ঘটনা। মনিরুল ইসলাম রহস্যময় ব্যক্তিত্ব অথবা মহাপুরুষও বলা যায়, যিনি প্রকাশ্যে পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে নিজে পিষে মেরেছেন 3 জনকে, সে কথা বলেন, কিন্তু তারপরও তার নাম চার্জশিটে থাকে না। অস্ত্র আইনে পুলিশ মামলা রুজু করে। দেখাবো মনিরুলের এই ঘটনা, এই নতুন করে অস্ত্র আইনের অধ্যায়টির যে উদ্ভব হলো, তারপরে তার উদ্দেশ্য নিঃসন্দেহে বিশ্লেষণ করব। দেখুন, খুনের মামলার চার্জশিটে নাম নেই, কিন্তু লাভপুরে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে অতিরিক্ত চার্জশিট দেওয়ার অনুমতি চাইল পুলিশ। বৃহস্পতিবার এই মর্মে জেলা শাসকের কাছে আর্জি জানিয়েছেন মামলার তদন্তকারী অফিসার। আর পুলিশের এই পদক্ষেপের পেছনে বিশেষ উদ্দেশ্য দেখছে বিরোধীরা। তাদের দাবি, মনিরুলকে লাভপুর খুনের মূল মামলা থেকে অব্যাহতি দিতেই এই কৌশল। কারণ লাভপুর কাণ্ডে অতিরিক্ত চার্জশিট তৈরি করে পুলিশ অনুব্রত ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে যদি মামলা দায়ের করেও, তাহলে তা ধোপে টিকবে না বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। কারণ লাভপুরে 3 সিপিএম কর্মী খুনের ক্ষেত্রে কোনো আগ্নেয়াস্ত্রই ব্যবহার হয়নি, মারধরের জেরে তাদের মৃত্যু হয়। তাই অস্ত্র আইনে মনিরুলের বিরুদ্ধে অভিযোগ আনলেও তাদের কাজের কাজ কিছু হবে না বলেই মনে করছে আইনজীবীদের একাংশ। আর্মস অ্যাক্ট, তাতেই নাকি মনিরুল ইসলামকে তারা চার্জশিট দেবেন, সাপ্লিমেন্টারি চার্জশিট। খুব হাস্যস্কর কথাবার্তা, অসম্ভব হাস্যস্কর। যে মেমো অফ অ্যারেস্ট, যেখানে একটা ফরওয়ার্ডিং লেটার কোর্টে পাঠানো হয়, প্রথম যখন গ্রেপ্তার করার সময়, গ্রেপ্তার করে তো কোর্টে পাঠাতে হয় 24 ঘন্টার মধ্যে, সেখানে পুলিশ কি বলেছিল এবং আইও সেই সময় কি বলেছিল, যে মনিরুল ইসলামই হচ্ছে খনি, মূল খনি, মূল ষড়যন্ত্রকারী। 1, 2 নম্বর, তৎকালীন এসপি, আমার যদি ভুল না হয়, হুমায়ুন কবির ছিলেন। হুমায়ুন কবির একটি ভিডিও রেকর্ডিং করেন এই মনিরুল ইসলাম, যেখানে মনিরুল ইসলাম স্বীকার করেছে, সেই ভিডিও রেকর্ডিং কোথায় গেল? বিরোধীদের প্রশ্ন, মূল চার্জশিটে মনিরুলের নাম রেখে অতিরিক্ত চার্জশিটে তার নাম ঢোকানোর চেষ্টা হচ্ছে কেন? আর যদি চার্জশিটে নাম ঢোকানো হয়, তাহলে কেন খুনের অভিযোগের বদলে অস্ত্র আইনে? বিরোধীদের দাবি, প্রথমত খুনের মামলার তুলনায় অস্ত্র আইনে মামলা অনেকটাই হালকা, তাই মনিরুলের বেকসুর খালাস হওয়ার পথে কোনো বাধাই রইল না। তৃণমূল বিধায়ক দাবি করতেই পারবেন বাম আমলে তাকে ফাঁসানোর জন্য কেউ বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখে দিয়েছিল। আবার মূল চার্জশিটে নাম না ঢোকানোর ফলে যে সমালোচনা শুরু হয়েছে, অতিরিক্ত চার্জশিটে তৃণমূল বিধায়কের নাম ঢোকালে সেই সমালোচনাও কিছুটা চাপা দেওয়া যাবে। তাই এক ঢিলে 2 পাখি মারতে পুলিশ ও শাসক দলের যৌথ কৌশল বলে দাবি বিরোধীদের। এবিপি আনন্দ। এই মুহূর্তে সরাসরি চলে যাব কোথায়, সে কথা ইচ্ছাকৃতভাবে বলছি না, তার কারণ আপনারা জানেন লাভপুরের এই পরিবারকে কি আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে, এবং আমরা ইচ্ছে করে তাদের কোথা থেকে তাদের সঙ্গে কথা বলছি এই পরিচয় সম্পূর্ণ গোপন করছি। জায়গার নাম কোনো লোকেটার আমরা ইচ্ছে করেই দিচ্ছি না। আমার সঙ্গে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফজলু শেখ আছেন, তার বাবা এই ঘটনায় নিহত হন, এবং ফজিলা বিবি আছেন, যার স্বামী কোতল শেখ এই ঘটনায় নিহত হন। আমি প্রথমে ফজলু আপনার কাছে যাব, পরিষ্কার জানতে চাইব কতটা আতঙ্কের মধ্যে আপনাদের কাটাতে হচ্ছে। দয়া করে কোথায় আছেন, আমি জানি সঙ্গত কারণে আপনারা বলতে চাইবেন না, আপনাদের বলতে হবেও না, কিন্তু জানতে চাইব কতটা আতঙ্কের মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন, কেন লাভপুরে আপনাদের বাড়িতে, আপনাদের গ্রামে, আপনাদের ভিটেতে ফিরতে পাচ্ছেন না? হ্যাঁ বলছি, আমার চাচার ভাইকে আর এই চাচার বেটাকে আর বিটিকে তো একবার কিডন্যাপ করেছিল। এবার আবার এই কেসটা চালু হয়েছে, যে এখন আমাদের আতঙ্ক লাগছে যে তুলে নিয়ে চলে যায়। আরো তখন টিএমসির মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, এখন টিএমসি নেতা এমএলএ আছে, সেই কারণে ও চার্জশিট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে পুলিশকে, পয়সা খুঁজে লাভপুর থানা। লাভপুর থানার পুলিশের আপনাদের বিরুদ্ধে সবথেকে বড় যুক্তি হচ্ছে যে 164 অর্থাৎ মাননীয় বিচারকের কাছে গোপন জবানবন্দিতে আপনারা বলেছেন মনিরুল যুক্ত নয়। সেটা কি সত্যি বলেছিলেন? যদি বলে হ্যাঁ, একবার জেল ছিলাম, কিন্তু আমার চাচার বেটাকে আর ভাইকে ধরে নিয়ে গিয়েছিল, বেঁধে নিয়ে গিয়েছিল। ছোট ছিল। আচ্ছা, অর্থাৎ অপহরণ করে চাপ দিয়ে আপনাদের এই 164 করানো হয়েছিল? হ্যাঁ, প্রচুর চাপ দিয়েছিল, প্রচুর। আবার কিডন্যাপ করার ধান্দা করেছিল, ওই ভয় লাগছে আমাদের। এখন 4 জুন ঠিক কি হয়েছিল আপনাদের কাছে জানতে চাইবো। 4 জুন 2010 ঠিক কি ঘটেছিল বলুন আমাদের।
এমনি বললো যে ঘরে একবার এসো, যে ঘরে ডেকে নিজে হাতে মার্ডার করলো, এখানে মার্ডার করে তো ফেলেন দিল। কোন জায়গায়, কোথায় সালিশি সভাটা কোথায় হয়েছিল? একবার নবগ্রাম মনিরুল ইসলামের ঘরেই, ওনার বাড়িতে। ওর বাড়িতে, হ্যাঁ। মনিরুল ছাড়া সেখানে কে কে নিজের মুখে উপস্থিত ছিলেন? সাইতে বলেছে আমি 3টিকে মেরেছি পায়ে ছেটে। একেবারে আমাদের চাইছে যে ওই তো শাস্তি চাই, ওর বিচার চাই। আমি আবার আপনার কাছে আসবো, তার আগে দর্শকদের দ্রুত একবার দেখিয়ে দেবো যে এই 2010-এর 4 জুন লাভপুরে ঠিক কি হয়েছিল, নারকীয় এই ঘটনা আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দেবো। দুর্ভাগ্য আমাদের। 4 বছর আগের লাভপুর কাণ্ড। 3 জন সিপিএম সমর্থক ভাইকে পিটিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, কিন্তু তার নাম নেই পুলিশের চার্জশিটে। ঠিক কি ঘটেছিল সেদিন? পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ময়ূরাক্ষী নদীর কয়েকটি বেআইনি বালিঘাটের দখল নিয়ে সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ সেদিনের নিহত 3 জন ছিলেন তারই একটি গোষ্ঠীর, অন্য গোষ্ঠীটি ছিল ফরওয়ার্ড ব্লকের। ওই সময় মনিরুল ইসলাম ছিলেন লাভপুরের দাঁড়কা পঞ্চায়েতে ফরওয়ার্ড ব্লকের উপপ্রধান। 2009 সালে লোকসভা নির্বাচনের পর মনিরুল দলবল নিয়ে তৃণমূলে যোগ দেন, কিন্তু দুপক্ষের বিবাদ তখনও থামেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, সমাধান সূত্রের খোঁজে দুপক্ষকে নিয়ে 2010-এর 4 জুন তৃণমূলের জেলা সহ সভাপতির দায়িত্বে থাকা মনিরুলের নবগ্রামের বাড়িতে সালিশি ডাকা হয়। সেখানে উপস্থিত হন একই পরিবারে 5 সিপিএম সমর্থক ভাই সহ কয়েকজন। কিন্তু বিবাদ মেটার বদলে বচসা চরমে ওঠে। অভিযোগ, ওই সালিশিতেই মনিরুলের নেতৃত্বে 3 সিপিএম সমর্থক ভাইকে পিটিয়ে ও বোমা মেরে খুন করা হয়। আরেক ভাই সানোয়ার শেখ গুরুতর জখম হলেও কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। এই লাভপুর কাণ্ডে মনিরুল সহ 51 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 2010-এর অগস্টে পুলিশ মনিরুলকে ধরে ফেলে, কিন্তু জামিনে ছাড়া পেয়ে যান। এরপর 2011 বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পেয়ে লাভপুরের বিধায়ক হন এলাকার এই দাপুটে নেতা। কয়েক বছরের জন্য মামলাটি কার্যত ঠান্ডা ঘরে চলে গিয়েছিল, কিন্তু গত বছর পঞ্চায়েত ভোটের সময় বিতর্কিত মন্তব্য করে মনিরুল নিজেই বিতর্কে ঘি ঢাললেন। তুমি বাকি তথ্য জেনে রাখো, তোমার কাজ করতে দেওয়া বন্ধ তো দূরের কথা, তোমার রেটটা থাকবে কিনা সাইডাই সেটা তুমি ভেবে দেখো। তুমি যদি চ্যালেঞ্জ রাখো, আমি লাভপুরের বিধায়ক পায়ে তল্লি নাইগার উপর যারা অত্যাচার করেছিল তাদের 3 জনকে পায়ে তল্লি মেরে দিয়েছি। তোমার পাপি দপ্তর মুন্ডটা এটা করতে আমার 1 মিনিট দেরি হবে না। মনিরুল নিজে খুনের অভিযোগ স্বীকার করলেও লাভপুর কাণ্ডে পুলিশের চার্জশিটে কিন্তু তার নাম নেই। মৃতের পরিবার এবং বিরোধীরা এর পেছনে রাজনীতি দেখছে। তাদের অভিযোগ, শাসক দলের বিধায়ক বলেই ছাড় পাচ্ছেন মনিরুল ইসলাম। এবিপি আনন্দ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা আবার বলছি যে আমরা লোকেশন বলছি না, কোথা থেকে কথা বলছেন তারা, প্রাণের ভয়ে লাভপুরে যেতে পাচ্ছেন না। ফজিলা বিবি আছেন, কোতল শেখ তার স্বামীকে এই ঘটনায় প্রাণ হারাতে হয়েছিল। আপনি ঠিক কি চাইছেন এই মুহূর্তে? মনিরুল ইসলাম বিধায়ক, ক্ষমতাশালী, শাসক দলের সঙ্গে যুক্ত, কি চাইছেন? কি হয়েছিল ঘটনা, এই মুহূর্তে আপনাদের চাহিদাটা কি? মনিরুল ইসলাম আনারুল ইসলাম সাজা চাই, আর ও যে খুন করে দিতে হুমায়ুন কবির ধরে নিয়েছে, কৃষি লিগে ওকে জেল খাইলো 3 মাস। আচ্ছা, তো কৃষি লিগে জেলটা খাইলো 3 মাস। ও তো পুলিশ চার্জশিটে বাদ দিয়ে দিয়েছে ওকে। না, শাস্তি হওয়ার এই মুহূর্তে তো সম্ভাবনা নেই, চার্জশিটেই যার নাম নেই। আদালত তো সুমোটো হয়ে ডাকতে পারেন না, চার্জশিট থেকে যাকে নাম বাদ দেওয়া হয়েছে, অস্ত্র আইনে ধরা হয়েছে, তার জন্য ডিএম এর কাছে আবেদন করা হয়েছে, এবং তারও একটা উদ্দেশ্য আছে। অনেকেই বলছেন যে লাভপুর মামলা থেকে আরও বিযুক্ত করার জন্য এই নতুন কৌশল। তার কারণ হচ্ছে অস্ত্র আইনে, আপনি জানবেন, অস্ত্র আইনে 25 আর 27 নম্বর আর্মস অ্যাক্ট যা দেওয়া হয়েছে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 3 বছরের জেল। আর এই লাভপুর মামলায় অপরাধী প্রমাণিত হলে হয় যাবজ্জীবন নয় ফাঁসি, যার ফলে অস্ত্র আইনে এটাও একটা পুলিশের কৌশল বলে অনেকে মনে করছেন। আপনারা কি বলছেন? একটু পুলিশের কৌশল আছে, ও নিজের এমএলএ আছে বলে যেমন তাই করছে বলে, নাইলে মার্ডার কাছে ওর ঘরে নিজে মার্ডার করলো, নিজে ডেকে নিজে, তাহলে ওগুলি কিরকম আইন হয়েছে উনি? আমি একবার আপনার মায়ের কাছে যাব যে কি বলছেন, কি চাইছেন তিনি। কোতল শেখের স্ত্রী ফজিলা বিবি, কি চাইছেন আপনি? বিচার চাইছি আমি।
কি মনে হচ্ছে এখন তো চার্জশিটে মনিরুল ইসলামের নাম নেই, বিচার পাবেন? বিচার পাওয়া সম্ভব এই পরিস্থিতিতে? কেন নাম থাকবে না? থাকতেই হবে, আমরা বিচার চাই। মনির ঘরে নিজে ডেকি মার্ডার করেছে, তাইলে আজ আমরা গ্রাম ছাড়া কোনো এ যে কথা বলছি যে কোথায় হি বলছি তাই সংবাদ দেয়া চলবে না। ও তখন আবার জোর হুমকি দিচ্ছি, দিয়ে আবার হয়তো গ্রাম ছাড়া করছি, আবার এ গ্রাম থেকে ও গ্রাম যেতে হচ্ছে। তাইলে ও কিন্তু ওর সাজা আমরা চাই। কেনে ও দিবে না, দিবে না, কেনে দিতেই হবে। আপনারা সাজা চাইছেন ঠিকই, বিচারের কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের পরিস্থিতিটা কি? গ্রামে আমরা সবাই জানি জমি জিরে থাকে, বাড়ি থাকে, সামান্য বিষয় সম্পত্তি, চাষবাসের কাজ থাকে, সেই গ্রাম ছেড়ে লাভপুর ছেড়ে এই যে আপনাদের কার্যত পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, লুকিয়ে, এমনকি বলাও যাচ্ছে না যে আপনাদের সঙ্গে কোথা থেকে আমরা কথা বলছি। তো এই মুহূর্তে আপনারা কি বাড়ি ফিরতে চান? কি পরিস্থিতি, আপনাদের দিন কিভাবে কাটছে? নিশ্চয়ই অর্থ সংকটও রয়েছে। ও বুঝতে পারলি তো আবার আমাদের কিনো গ্রাম ছাড়া করবে, আবার আমার সরে যেতে হবে। সাজা চাই আমরা, শাস্তি চাই। অনেক ধন্যবাদ, টাকা দিতেই হবে। আপনি কি জানেন কাদের তদন্তে আপনাদের ভরসা আছে? অনেকেই বলেন যে পুলিশের তদন্ত যদি ভরসা না থাকে সিবিআই তদন্ত দাবি করেন। আপনারা কি সেই ধরনের কোনো দাবি তুলছেন? কাল উঠো বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আনিরুল শেখ, লাভপুরে প্রাণ হারিয়েছেন তার ভাই। আপনাকে জানতে চাইবো যে পুলিশের তদন্তের উপর ভরসা আছে কিনা, যদি না থাকে কি চাইছেন এই মুহূর্তে? হ্যাঁ, আমাদের পুলিশের উপর তদন্ত ভরসা নাই, কেন পুলিশ আমাদেরকে গ্রাম ছাড়া করে দিয়েছে। পুলিশ আমাদেরকে গ্রাম ছাড়া করে দিয়েছে, বুঝতে পারলেন তো? মানে আমাদেরকে পুলিশ এমন করেছে, মার্ডার হওয়ার পরে যখন বিধায়ক হয়ে গেল তখন আমাদের মেয়েই ছেলে ছিল, আমরা থাকতে পারি নাই। মেয়েই ছেলেগুলাকে বেডের পুলিশ দিয়ে তুলে দিয়েছে, ওই তোরা পালিন যা। ছেলেগুলাকে স্কুল পর্যন্ত যেতে দেয়নি, ছেলেগুলোকে মারধরও করেছে যে তোরা বেরিন যা, নাহলে তোরা প্রাণে বাঁচবি না, দিয়ে সব মেয়ে ছেলেগুলোকে তাড়িয়ে দিয়েছে। তো এখানে পুলিশের কোনো আমাদের নাই। আমাদের ঘরে যেটা ঘর, সেই ঘরেই আমাদের ক্যাম্প আছে, অথচ আমার মেয়ে ছেলেকে মারছি সেই ঘরেরই। মানে আপনারা তো কলকাতা হাইকোর্টে মামলাটা মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত রেজুলেশনে মামলা করেছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাদের দাবি ছিল সিবিআই তদন্ত। হ্যাঁ, সিবিআই তদন্ত। কেন? যেহেতু মনিরুল ইসলাম এবং অন্যান্য একটা শাসক দলের, রাজনৈতিক দলের ছত্রছায়া এমএলএ, হ্যাঁ, প্রভাবশালী অংশ, যেখানে আমাদের সর্বোচ্চ আদালত বলেছেন একটি মামলায় 2012 সালে গুজরাট থেকে যেটা শুরু হয়েছে। এবং সুব্রত বাবু, আপনি এই মামলার আইনজীবী, সিবিআই তদন্ত শুরু হলে তো সিবিআই নতুন করে চার্জশিট দেবে, সুতরাং এই চার্জশিটে মনিরুল ইসলামের যে নাম নেই তার ক্ষেত্রে সিবিআইয়ের ক্ষেত্রে সেই তদন্ত আটকাবে না, সেই জন্যই কি আর বিশেষ করে সিবিআই চাইছেন? না না, নিঃসন্দেহে সেটা একটা জিনিস। দেখুন, এভিডেন্স অ্যাক্ট একটা আছে, এখানে সবাই শিক্ষিত মানুষজন আছেন। এভিডেন্স অ্যাক্ট, সেখানে দু রকমের এভিডেন্স বলা আছে, প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স। যিনি জুলাই মাসের 2013-তে প্রকাশ্য দিবালোকে সাঁইথিয়ায় বলছেন পায়ের তলায় 3 জনকে পিষে মেরে ফেলেছে, এই অ্যাডমিশন যেটা হচ্ছে যথেষ্ট। আপনি বলছেন এই কনফেশন তো তার বাড়িতে হয়েছিল, এটা তো তারই আমি ওমপ্রকাশ বাড়িতেই বলি, প্রকাশ্যে এটা কনফেশন হিসেবে ধরে মামলা শুরু করা উচিত ছিল পুলিশের। একদম। 2 নম্বর জিনিস হচ্ছে এর বেসিসে কিন্তু এফআইআরও করা যায় নিঃসন্দেহে। শুধু তাই নয়, এই একটা ঘটনা আমার মনে হয় বাপি দত্ত কংগ্রেসের, ওমপ্রকাশ দা ভালো বলবেন, বলছে তোমার মুন্ডুটা আলাদা করে দেবো। আমরা কোন সমাজে? আমরা কি আফগানিস্তানে বসে আছি, না ইরাকে বসে আছি, না ইরানে, না পাকিস্তান ওয়াজিরিস্তানে বসে আছি, যেখানে প্রকাশ্য হুমকি দিচ্ছে। আবার আমরা গর্ব করে বলছি মঞ্চে, সংসদীয় গণতন্ত্র ভারতবর্ষের বৃহত্তর। আমার নিজের কাছে একটা প্রশ্ন আছে, কারণ এই মামলা করতে গিয়ে আমাকে প্রচুর হুমকির মুখে পড়তে হচ্ছে। প্রশ্ন যেটা হচ্ছে, সুমনবাবু, যখন 2010 সালে বাম জমানা, ফরওয়ার্ড ব্লক তার আগে ছেড়ে তৃণমূলে চলে গেছিল, কিভাবে করলেন? সালিসির নাম করে ওদের ডাকলেন, 3 জনকে বাঁধলেন, তারপর যিনি মামলা করেছেন তিনি প্রথমে ঢুকলেন,
সেই কি নিদারুণ বিস্তারিত আমি বলছি না, যেহেতু এটা মামলার বিষয়। মেমো অফ অ্যারেস্ট যেটাকে বলা হয়, বা একটা ফরওয়ার্ডিং লেটার করে, সেই ফরওয়ার্ডিং লেটারে পরিষ্কারভাবে তৎকালীন তদন্তকারী অফিসার বললেন যে মনিরুল ইসলাম বাড়িতে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তার নেতৃত্ব উনি দিয়েছেন সক্রিয়ভাবে। আপনি কিভাবে 180 ডিগ্রি আপনি কি করে ঘুরে যাবেন? এবার হচ্ছে ওই যে অ্যাডমিশন যেটা বললাম, যে প্রাইমারি এভিডেন্স, সেই ক্ষেত্রে আপনি কি করে, এবং হুমায়ুন কবির সাহেব তো তৎকালীন সময় এসপি ছিল, সেই সময় টোটাল ওর যে কনফিউশন মনিরুলের রেকর্ডিং করে, ভিডিও রেকর্ডিং করে, বাকিটা আমি খুব মামলার স্বার্থেই আমি এটা বলছি না। না, সেই রেকর্ডিং কোথায়? সেটা কি জমা পড়েছে? নিঃসন্দেহে না, আদালতে ওরা তো জমা দেবে না, পুলিশ এভিডেন্স হিসেবে দেখাবে। পুলিশ তো দেখাবে না। এবং এই পারুইতে এক্স্যাক্টলি এই ঘটনা হয়েছে যে পারুই পরিবারের, আপনি জানেন হৃদয় ঘোষের বক্তব্য, 3বার মৃত্যুকালীন জবানবন্দি নেওয়া হয়েছে, পুলিশ বলছে একবারও নেওয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ সাগর ঘোষের ক্ষেত্রে মামলা দায়ের করলেন ওনারা, ঘটনাচক্রে ওদের আইনজীবী আমি, আজকে মামলা দায়ের করার পর তাও কয়েক মাস বাদে চার্জশিটটা দিল, আমি বলবো এটা অসমাপ্ত। ত্রুটিটা কোথায়? 2012 সালে সুপ্রিম কোর্ট বললেন একটি মামলায়, যেটা গুজরাট হাইকোর্ট মোদির সরকারের বিরুদ্ধে জাজমেন্ট দিলেন, বললেন না সিবিআই হবে। কেন? একজন আমার মতন একজন আইনজীবী যিনি জনস্বার্থ মামলা করলেন, প্রকাশ্যে তাকে গুলি করে মারা হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ তিনি শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত প্রভাবশালী। বলছেন যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তার সামাজিক স্ট্যাটাসটা কোথায়, তার উপরে নির্ভর করবে সিবিআই হবে কি হবে না। না হলে ধরুন আজকে চার্জশিট দিল, আইনে বলে তুমি যদি রাজি যদি না হও তাহলে না রাজি পিটিশন দায়ের করো। না সুব্রত, শুধু কি সামাজিক প্রতিষ্ঠা, সামাজিক অবস্থান, নাকি তার সঙ্গে বিরোধী না শাসক সেই রাজনীতির কথা আছে? আমি বলছি রায়দিঘিতে 64 কিলোমিটার দূরে থাকলেও এফআইআর হতে পারে কান্তি গাঙ্গুলির নামে, কিন্তু মনিরুলের বাড়িতে ঘটনা ঘটলেও তার চার্জশিটে তার নাম থাকে না। এই ম্যাজিকটা এইখানেই। আমি আসবো এই আলোচনায়, কিন্তু আপনাদের দেখাবো যে মনিরুল ইসলাম যত একের পর এক অভিযোগ, গুরুত্বপূর্ণ অভিযোগ, খুনের মতো অভিযোগ তার বিরুদ্ধে বেড়েছে, ততই তার রাজনৈতিক উত্থান হয়েছে, ততই তিনি আরো রাজনীতিতে উঁচুতে এবং উঁচুতে উঠেছেন। কিভাবে দেখুন। মনিরুল ইসলাম লাভপুরের তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে উঠেছে খুনসহ একাধিক অভিযোগ, গ্রেপ্তারও হয়েছেন বেশ কয়েকবার, পরে ছাড়াও পেয়ে গিয়েছেন। কিন্তু মনিরুলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় যত জমেছে, তৃণমূলে ততই গুরুত্ব বেড়েছে অনুব্রত মণ্ডল অনুগামী এই বিধায়কের। 2010 সালের 3রা জুন বীরভূমের লাভপুরে একটি সালিশি সভায় ডেকে মারধর করা হয় 4 ভাইকে। 3 ভাইয়ের মৃত্যু হয়, 3জনই সিপিএম কর্মী। এক ভাই সানোয়ার শেখ গুরুতর জখম হলেও বেঁচে যান। তার অভিযোগের প্রেক্ষিতেই রুজু হয় খুনের মামলা, যে মামলায় অন্যতম অভিযুক্ত মনিরুল ইসলাম। কিন্তু ঘটনার 4 বছর পর আদালতের হস্তক্ষেপে বুধবার চার্জশিট পেশ হলেও দেখা যায় সেই চার্জশিটে নাম নেই তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। যা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে, কারণ প্রকাশ্য জনসভায় কার্যত সিপিএম কর্মীকে খুনের অভিযোগ স্বীকার করে নেন তৃণমূল বিধায়ক। তবে শুধুমাত্র এই ঘটনাই নয়, মনিরুলের বিরুদ্ধে লাভপুর থানায় একাধিক মামলা রুজু হয়েছে। 11 ফেব্রুয়ারি 1989 মামলা দায়ের হয় ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 323, 324, 326, 384, 379 এবং 427 ধারায়। 28 নভেম্বর 1989 মামলা দায়ের হয় 147, 148, 323, 325, 427, 379 ও 506 ধারায়। 28 ডিসেম্বর 2007 মামলা দায়ের হয় 341, 323, 324 এবং 308 ধারায়। 2রা ফেব্রুয়ারি 2008 মামলা 143, 448, 427, 506 এবং 389 ধারায়। 29 ফেব্রুয়ারি 2008 মামলা দায়ের হয় 147, 148, 149 এবং 325 ধারায়। 17 নভেম্বর 2009 মামলা দায়ের হয় 147, 323 এবং 379 ধারায়। এই মামলায় হাইকোর্টে জামিন পান মনিরুল। 22 ফেব্রুয়ারি 2010 অন্যান্য মামলার সঙ্গে খুন এবং খুনের চেষ্টার অভিযোগ ওঠে মনিরুলের বিরুদ্ধে। অভিযোগ আনা হয় অস্ত্র আইনেও। 2009 সালে লোকসভা ভোটের পর তৃণমূলে যোগ দেন মনিরুল ইসলাম। তার আগে তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকে। তার বিরুদ্ধে দায়ের হওয়া সবকটি মামলাতেই জামিন পেয়েছেন তিনি। অনেকে কটাক্ষ করে বলে থাকেন 2010-এ মনিরুলের বিরুদ্ধে 3 সিপিএম কর্মীকে খুনের অভিযোগ ওঠার পরই কার্যত পুরস্কার হিসেবে 2011-র বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করে তৃণমূল। জিতে বিধায়ক হন খুনের ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলাম। বিরোধীদের অভিযোগ, তাঁর দাপটে 2013-র পঞ্চায়েত নির্বাচনে লাভপুর ব্লকের সবকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল।
এরপরই পুর ও নগর উন্নয়ন দফতরের পরিষদীয় সচিব করে দেওয়া হয় মনিরুলকে। এহেন শক্তিশালী মনিরুলকে 2014 লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চেও দেখা গিয়েছে। এবিপি আনন্দ। আমি একবার সরাসরি চলে যাব ফজলুল শেখের কাছে। আপনার কাছে জানতে চাইবো যে আর্মস অ্যাক্টের কথা হচ্ছে, আমি বললাম যে সর্বোচ্চ শাস্তি এই আর্মস অ্যাক্টের 25 এবং 27 নম্বর আর্মস অ্যাক্টের সেটা হচ্ছে 3 বছর। আর আপনারা যে অভিযোগ করছেন সরাসরি খুনের অভিযোগ, হয় যাবজ্জীবন নয় ফাঁসি হওয়ার কথা যদি অভিযোগ প্রমাণিত হয়। ফজলুল শেখ, আপনি আমায় বলুন যে এই যে 3 জন আপনার পরিবারের সদস্যকে নৃশংসভাবে খুন করা হয়েছে, কোনো রকমভাবে সে তাদের শরীরে পোস্টমর্টম রিপোর্ট আমি যা জানি তাতে থেতলে এবং পিটিয়ে মারা হয়েছিল, কিন্তু গুলির দাগ কি ছিল? না হলে আর্মস অ্যাক্ট আসবে কোথা থেকে? আপনার কাছে জানতে চাইবো। না, গুলির দাগ ছিল না, পিটিয়ে মারা হয়েছিল। আমরা চাইছি ওই মনিরুলের জন্য সাজা হয়, শাস্তি চাইছি আমরা। চার্জশিট থেকে বাদ দিলে থানাতে যত পয়সা পয়সা খোয়াইছে খুন দিন সব ওইসব বাদ দিলে চার্জশিট থেকে, তাছাড়া কি করবে? পুলিশ তো ওদের লইছে। হ্যাঁ, আপনি চাইছেন ঠিকই, কিন্তু পুলিশ নিয়ে তো গ্রাম থেকে ছাড়লো আমাদেরকে। 4 বছর গ্রাম ছাড়া আমরা তো আর শাস্তি চাই, আমরা সব আমার গোটা ফ্যামিলি চাই শাস্তি। ঠিকই, কিন্তু আপনার কি মনে হয় যে শাস্তি আপনি চাইছেন, যে বিচার আপনারা চাইছেন, নিরপেক্ষ বিচার চাইছেন, সেই বিচার এই পুলিশ যদি তদন্ত করে, তাদের পক্ষে রাজ্যের পুলিশ তদন্ত করলে সেই বিচারের আপনাদের পৌঁছানো, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব? যেই করুক, যারাই করুক, আমরা চাই বিচার। হ্যাঁ, আমি একবার আরেকবার ফজলুল শেখের কাছে যাবো। আপনাকে জানতে চাইবো যে আমি যতদূর জানি যে কেস ডায়েরি ফরওয়ার্ড হয়েছিল তাতে অবধি মনিরুলের নাম ছিল, সেটা কি ঠিক? কোনটাতে বললেন? যে কেস ডায়েরি ঘটনাটা ঘটার পর থানা থেকে যে কাগজপত্র, যে কেস রেজিস্টার হয়েছিল, যে কেসের প্রাথমিক ডায়েরি, তাতে মনিরুল ইসলামের নাম ছিল, কিন্তু পরবর্তীকালে চার্জশিটে নাম নেই। কেস ডায়েরিতে নাম ছিল এবং তারপরে তার নাম সরিয়ে দেওয়া হয়। নাম তো ছিল, নাম তো সব 1 নম্বর আসামি নাম থাকবে না। তারপর চার্জশিটের সময় না যা করেছে, চার্জশিটে লটাপটি করেছে একেবারে। হ্যাঁ, তথাকথিত একটা কিছু মনে করবেন না। কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত ওদের মামলার পরিপ্রেক্ষিতে বললেন পুলিশ প্রোটেকশন এসপিকে বীরভূমে কি প্রোটেকশন দিয়েছে দেখতে পাচ্ছেন। এটা আমি বলছি ওদের প্রশ্ন করে ফিরতে পারছেন না বলে শুধু তাই না, কাঁপছে বসে কথা বলছে আমার সাথে, আতঙ্কে তাকাচ্ছে না আমাদের। তথাকথিত আর একটা জিনিস হচ্ছে এই লোকটি মানে কি বলবো, মানে সব আসলে নিউসেন্স হলে তাদের আবার পাত্তা পায়া হলো সে কি মনিরুল কি নাম, তার 4টে সিকিউরিটি, একটা হচ্ছে ড্রেস দিয়ে, আর 3 জন হচ্ছে সিভিল, 7 জন সিকিউরিটি নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। আর যে পরিবারটা একটা জায়গা থেকে আর একটা জায়গায়, সঙ্গত কারণে আপনি নামটা বলেননি, তারা কলকাতা হাইকোর্টের রায়টাকে পর্যন্ত মাননীয় বিচারপতি যারা অন্যান্য অভিযুক্ত তারাই তো ওর বডিগার্ড হিসেবে ঘুরছে। ঠিক একই ঘটনা আমরা বোধহয় অনুব্রতর ক্ষেত্রেও দেখেছিলাম, জেড ক্যাটাগরির সিকিউরিটি পাওয়ার কথা ছিল। এবং আপনাদের জানিয়ে রাখি, আমার পয়সায় ঘুরছে। হ্যাঁ সুব্রতবাবু, জানিয়ে রাখি যে এখনো এই যে সরাসরি কথা বলছি সেখানেও তারা ভয়ে বসতে চাইছেন না, উঠে যেতে চাইছেন যে কোন সময় জানাজানি হবে, এবং এখনো তারা প্রাণ ভয় কার্যত পালিয়ে বেড়াচ্ছেন। আমি একটা কতগুলো কথা বুঝতে পারছি না, আমি একটু দেরিতে এসেছি বলে দর্শকদের কাছ থেকে মার্জনা চেয়ে নিচ্ছি, কিন্তু কতগুলো কথা বুঝতে পারছি না। সেটা হলো যে এইমাত্র দেখানো হলো যে বহু ধারায় মনিরুলের নামে নালিশ করা হয়েছিল এবং মনিরুলের নামে এফআইআর করা হয়েছে, কিন্তু এগুলো কি সবই, আমি এত ফৌজদারি আইন জানি না, কিন্তু এগুলো কি সবই জামিনযোগ্য ধারা? না, যদি জামিনযোগ্য ধারা না হয়, যদি এর মধ্যে জামিন অযোগ্য ধারা থাকে, তাহলে মনিরুল কি করে জামিন পেল? মামলাটা কি যথাযথভাবে সেই সময়কার রাজ্য সরকারে, তখন তো বামফ্রন্টের রাজ্য সরকার ছিল, তখন কি বামফ্রন্টের তরফ থেকে এই সরকার এটাকে যথাযথভাবে চালানো হয়নি? আমার একটা ধারণা আছে, মানে আমার সেটা খানিকটা আমি একটা অংশের উত্তর দিতে দাদা, সেটা হচ্ছে আপনি জানেন যে 90 দিনের মধ্যে গ্রেফতার করা, 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারলে জামিন পেয়ে যায় অভিযুক্ত। এক্ষেত্রে একাধিক ক্ষেত্রে সেই ঘটনা, কিন্তু অভিযোগ নেই। সঠিক বলেছেন, ছিল না, কিন্তু
তথাগতদা 307 যেটা ওনারা দেখালেন খুব তথ্য সমৃদ্ধ, খুব আমার কাজে লাগবে অন্তত। তারপরে 307 ধারায় কিন্তু ছিল না, এই প্রথম। ঠিকই সুব্রতবাবু, কিন্তু তথাগতদার কথা সূত্র ধরে বলি যে বহু ক্ষেত্রে এই চার্জশিট কিন্তু বাম আমলে, অর্থাৎ বাম আমলের পুলিশও 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি। আমি আপনাকে 3 জন সিপিএম কর্মী মারা গেছিল, তখন ফরওয়ার্ড ব্লক করতেন। আমি আপনাকে বলি 2010 সালে তথাগতদা যে উদ্দেশ্য বললেন আমি একমত। আমি রাজনীতির বাইরে গিয়ে বৃহত্তর স্বার্থে বলছি, যারা লুম্পেন হয় যে শাসনই থাকুক, কোনো ক্ষেত্রে শাসক গোষ্ঠীর মদত পায়, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কারণ আমার অনেক বছর পুলিশ প্রশাসনের মদতও পেয়েছে নিঃসন্দেহে, এখন তৃণমূলের পাচ্ছে, এর আগে বামফ্রন্টের পেয়েছে। আমি একটা কথা বলি, দুটো পার্থক্য একটা জায়গায় আছে। আমার যদি বলার আঙিনারা যদি পরিধি ছোট্ট করি তথাগতদার কথার সঙ্গে সঙ্গতি রেখে, সেই সময় যে রেজিস্টার্ড হয়েছে কেস, একটাও দেখেছেন 302 বা 307? না। তথাগতদা যেটা বললেন যে 379 কি চুরি, 379 অধিকাংশ ক্ষেত্রেই বেল হয়ে যায়, যদিও নন বেলেবেল। কারণ বেল গ্রান্ট করে যে বিচারপতি, তন্ময়বাবুও করবেন না, আমিও করি না, সুমনবাবুও করবেন না, তথাগতদা না, ভাবেল ডিসক্রিশনারি পাওয়ার। এবার বলতে পারেন যে শাসক গোষ্ঠী, আমি আবার বলছি নির্দ্বিধায় না। সুব্রতদা, আমার ধাঁধাটা আপনি সলভ করে দিন। ধরুন 2010 কারা মারা গেলেন? 3 জন সিপিএম কর্মী। কে কার বিরুদ্ধে অভিযোগ? মনিরুল ইসলাম। তখন 2010-এ মনিরুল ইসলাম কোন পার্টি করেন? তৃণমূল কংগ্রেস। তাহলে প্রশাসনের হাত পা বাঁধা ছিল কেন? মানে আমি বলছি রাজনৈতিক উদ্দেশ্য যদি আমি দেখি। আমি আপনাকে একটা কথা বলি, যে ফরওয়ার্ডিং লেটার, যখন মেমো অফ অ্যারেস্ট যে তার সঙ্গে ফরওয়ার্ডিং লেটার যায়, সেটা তো আমার কাছে আছে, মামলাটা পরিচালনা করছি। সেই সময় কিন্তু প্রাথমিকভাবে তদন্ত করে মনিরুল ইসলাম খুনি, সেটা কিন্তু কোর্টকে প্রতিপন্ন করতে সক্ষম হয়েছিল সেই সময় পুলিশ। 1, 2 নম্বর ছিলেন প্রধানত হুমায়ুন কবির সাহেবের উদ্যোগেই কিন্তু অ্যারেস্ট করা হয় এই মনিরুলকে, এবং সে সেখানে কনফেস করে। আজকে হুমায়ুন কবির সাহেব একটি জেলার গুরুত্বপূর্ণ জেলার এসপি, উনি যদি শুনতে পান, আমার যদি ভুল হয় উনি আমায় সংশোধন করে দেবেন, উনি নিজে রেকর্ডিংটা করেন। মনিরুল, এর থেকে আর বড় প্রমাণটা কি আছে? প্রশ্ন হচ্ছে যে যা কিছু এখন বলা হয় অন্যভাবে কেউ নেবেন না, যে আগের সরকারটা কোনো জায়গায় হয়তো মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ঠিক করেছেন, ঠিক ছিল না, তার মানে কি এই সেটার পুনরাবৃত্তি হবে? এটা আমার কাছে একটা প্রশ্ন। আমি আগের সরকারের ব্যাপারে একটা কথা বলি, যে 2010 সালে, 2009 সালে, 2008 সালে যে ঘটনাগুলো হয়েছিল, যেসব ধারা দেয়া হয়েছিল সেগুলো দেখানো হলো। তার মধ্যে 302 বা 307 ধারা ছিল না কেন, সেই প্রশ্ন উঠবে। যদি চার্জশিট না দেয়া হয়ে থাকে 90 দিনের মধ্যে এবং সেই সুবিধা নিয়ে সে জামিন পেয়ে যায়, সেই প্রশ্ন উঠবে। এবং আমার নিজের অভিজ্ঞতা বলে যে 2010 সাল নাগাদ এই সিপিএম সরকারের বা বামফ্রন্ট সরকারের সম্পূর্ণ মনোবল নষ্ট হয়ে গিয়েছিল। ব্রিটিশ সরকারের যেমনি 1946 সাল নাগাদ বলা হয়ে থাকে সম্পূর্ণ দেশ স্বাধীন, দেশ শাসন করবার ক্ষমতা বা মনোবল নষ্ট হয়ে গেছিল, যে কারণে কলকাতার দাঙ্গার মতন জিনিস হয়, ঠিক সেইভাবে সিপিএম এর মনোবল নষ্ট হয়ে গিয়েছিল এবং সিপিএম সেই জন্য কোনো ব্যবস্থাই নিতে পারেনি। এটা আমি দেগঙ্গার দাঙ্গা যে জিনিসটা আমি নিজের চোখে দেখেছি, যেটাতে হাজী নুরুল ইসলাম, যেটাতে আসামি ছিল বা হওয়া উচিত ছিল, সেখানে সিপিএম কোনো ব্যবস্থা নেয়নি, সেনাবাহিনী এসে ব্যবস্থা নিয়েছে। এরকম পরিস্থিতি তো আমি তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এই যে বীরভূমে যে ঘটনাটা হয়েছে। তখন তারা কেন পিছলে বেরিয়ে গেল? তখন মনিরুলের বিরুদ্ধে যে মামলাটা, সেই মামলাটা যথাযথভাবে সেটাকে রিলেন্টলেসলি, যাকে চেঞ্জ করা বলে, সেই রিলেন্টলেসলি চেঞ্জ করা হলো না কেন, এই প্রশ্নগুলো উঠবে। আর শেষ পর্যন্ত আর বর্তমান সরকারের আমলে যে প্রশ্নটা উঠবে সেটা হচ্ছে যে আমি ফৌজদারি আইনের সম্পূর্ণ বাইরে গিয়ে বলছি
ফৌজদারি আইন তো আমি বিশেষ কিছু জানি না, কিন্তু সম্পূর্ণ বাইরে গিয়ে একটা কথা বলছি, একটা লোক প্রকাশ্যে যে স্বীকারোক্তি করছে, গর্ব করে বলছে যে 3টে লোককে আমি পায়ের তল দিয়ে মেরে দিয়েছি, এই জিনিসটার পরে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হচ্ছে না কেন? গ্রেপ্তার, প্রথমে গ্রেপ্তার, তারপরে চার্জশিট, তারপরে তার শাস্তি, এগুলো তো একটার পর একটা হবে। কিন্তু প্রথম পদক্ষেপ, 4 বছর পরে হাইকোর্টে মামলা করার পরিপ্রেক্ষিতে প্রথম পদক্ষেপটা গ্রেপ্তারটাই করা হচ্ছে না কেন? এটার পরিষ্কার কারণ হচ্ছে যে তিনি যেহেতু বর্তমানে ক্ষমতাসীন দল করেন, তৃণমূল করেন, এবং তার উপরে মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত আছে, সেটা সরাসরি থাকুক বা কেষ্টর মাধ্যমে থাকুক, ওর মস্তিষ্কে নাইট্রোজেন যায় কি হাইড্রোজেন যায় আমি জানি না, হয়তো কিছুদিন বাদে মমতা ব্যানার্জি সেরকম একটা কিছু বলে দেবেন, কিন্তু পুরোপুরি তৃণমূলের যোগসাজশে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই জিনিসটা যে দিনের আলোর মতো পরিষ্কার। আজকে পুরো বাংলা জুড়ে এই ধরনের তৃণমূলের অত্যাচার চলছে বিজেপি কর্মী এবং বিজেপি সমর্থকদের ওপর। আজকে আমি দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের কাছে গিয়েছিলাম এরকম একটা ডেপুটেশন নিয়ে, এবং তাতে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে যে ধরনের পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশের সরাসরি তৃণমূলের গুন্ডাদের মদত দেওয়া চলছে, এটা তারই প্রতিফলন মাত্র, আর কিছু নয়। এখন নৈরাজ্য, সম্পূর্ণ নৈরাজ্য চলছে। তথাযথ আমি আসবো, কিন্তু তার আগে আরেকবার সরাসরি চলে যাব ফজলু শেখ এবং ফজিলা বিবির কাছে। ফজলু, আপনার কাছে আমি জানতে চাইবো যে মনিরুল ইসলাম প্রভাব নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই, কিরম প্রভাব? আপনারা নিশ্চয়ই জানেন যে 2013-তে পঞ্চায়েত ভোট হলো, সেখানে 3টে স্তরে, মানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, লাভপুর ব্লকে কোনো বিরোধী, কংগ্রেস, বামপন্থীরা বা বিজেপি প্রার্থী দিতে পারেনি। এই হচ্ছে মনিরুল ইসলামের এলাকার ওপর প্রভাব। অনেকে বলেন, বিরোধীরা বলেন যে সন্ত্রাসের প্রভাব। সেই মনিরুল ইসলাম, একচ্ছত্র মনিরুল ইসলাম, তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ এবং বিচার চাইছেন। কারা সেই বিচার দিতে পারবে? আপনাদের কি ভরসা আছে রাজ্য সরকারের পুলিশের ওপর? এখনো পর্যন্ত তদন্ত যেটুকু হয়েছে তা দেখে কারা আপনাদের বিচার দেবে? আপনাদের কি ধারণা, কারা দিতে পারবে আপনারা যেটা চাইছেন বিচার? এই এলাকায় যদি এখানকার পুলিশের 4 বছর কষ্ট করছে, যদি পুলিশের বিচার না দিতে পারে তারা অপরমহল চলে যাবো। এই 4 বছর কষ্ট করে যদি পুলিশের না ব্যবস্থা করে, তাহলে আমাদের অপরমহল যেতে হবে। আমরা কত কষ্ট করে বাস করবো আর এরকম করে। অপরমহল মানে কি বোঝাতে চাইছে? অপরমহল চলে যাবো। আর ওকে তো লাভপুরে তো পাচ্ছে দিতে দেয়নি, তোকে সব মাওবাদী বলে ভয় করে বলে পাচ্ছে দেয় না কেন? ওকে মাওবাদী ছাড়া কেউ চিনে না ওখানে, ভয়ে কেউ পাচ্ছে দেয় না। হ্যাঁ, আমি আনারুলের কাছে যাব। আনারুল, এই যে ভয়, এই যে, মানে আমি বলছি যে লাভপুরের কোনো ব্লকে যদি বিরোধীরা প্রার্থী না দিতে পারেন, সেই লোকটার বিরুদ্ধে আপনার অভিযোগ, সেই অভিযোগের জন্য আপনারা ঘর ছাড়া, কে বিচার দেবে? বিচার একমাত্র আদালত দিতে পারবে, কিন্তু চার্জশিটেই তার নাম নেই। কোন উপায়ে আদালত দিতে পারবে? সিবিআই, আমরা এটা বলেছি, সিবিআই যদি আমরা একটু করতে পারি, মানে সিবিআই যদি করে দিতে পারেন আপনাদের এতে, তাহলে আমাদের মনে হয় সুব্যবস্থা পাবো। সিবিআই হলে নতুন করে এফআইআর, নতুন করে চার্জশিট প্লেস হবে, সেখানে সে জেনে শুনে দেবে, ইনকোয়ারি করে দেবে, সেখানে সত্য না মিথ্যা সে ওইখানেই জানতে পারবে। সবচেয়ে সুমনবাবু, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আদালতে দাঁড়িয়ে সরকারি কৌশলী বলছেন যে 164 ধারা, দর্শকদের জন্য বলি যে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি ক্রিমিনালে 164 ধারায়, সেখানে আপনারা শুনলেন যে 2জন বাচ্চা ছেলে মেয়েকে তারা কিডন্যাপ করলো, নিয়ে গিয়ে কিভাবে নিয়ে গেছে জানেন আপনি? একটু বলুন দর্শক, কিভাবে আমোদপুর থেকে উঠবে, কিভাবে কিভাবে স্কুলে আসে, দিয়ে ওইখান থেকে স্কুল থেকে 2টি ছেলেকে ধরা হয়, ওরা তুলিলাই, মানে তুলিলাই মানে নিয়ে চলে গেছে। দিয়ে আর সন্ধ্যেবেলায় আমরা খোঁজ করছি যে ছেলে নাই, ছেলে স্কুল থেকে আর ফিরেনি, মানে স্কুল যেতেও পারে না। কিরম বয়স? স্কুলে পড়ে, ওই একটা প্রাইমারি স্কুলে পড়তো আর একটা হাই স্কুলে পড়তো। বাচ্চা মেয়ে, একটা ছেলে, একটা বাচ্চা, একটা ছেলে, মানে শিশু আর কিশোর। সানোয়ারের মেয়েকে যে বেঁচে ফেলে বিধায়ক হয়ে গেছে, বুঝলেন তো? ও যখন পঞ্চায়েত বিধানসভা যখন বিধায়ক হয়ে গেছে, বিধায়কের আগে আমরা 1 মাস গ্রামে ছিলাম, মানে বিধায়কের আগে ভোটের সময়টা গ্রামে ছিলাম, খুব ভয়ে ভয়ে আতঙ্কই ছিলাম, বুঝলেন তো? তারপরে যখন বিধায়ক হয়ে গেল, বিধায়ক হয়ে যাওয়ার পরে ও 2টি ছেলেকে তুলে নিলে, 2টি ছেলেকে তুলে নেওয়ার পরে আমরা থানাতে এফআইআর করলাম। থানাতে এফআইআর করতে যাইনি,
ওই থানাতে যে জানালাম যে এরকম ব্যাপার, আমাদের ছেলে দুটো পেছি না, কোথাও হারিয়ে গেল না কোথাও চলে গেল কে জানে, আমরা পাচ্ছি না। তা ও বললে, থানার বড়বাবু যে সুবীর বাগ ছিলেন, থানার বড়বাবু বললে তুই ছেলে পেছি না, তো ছেলে দেখছি কি হচ্ছে। দিব কোথা কোথা সব খোঁজ করলো, দিব যে এরকম ব্যাপার, তা তুই ছেলে পেয়ে যাবি, তবে মনিরুলের সাথে একটা কথা বলতে হবে। এটা থানার বড়বাবু বলেছে? থানার বড়বাবু বলেছে, মনিরুলের সাথে তো বললাম যে শুনুন কি বলে, বুঝলেন তো। মনিরুলের সাথে কথা বলতে হবে, মানে মনিরুল তো আমার ভাই দিকে খুন করে দিয়েছে, তাহলে আমার ছেলে দুটোকে খুন করে দিয়েছে, বুঝলেন তো। দিয়ে বলছে মনিরুলের সাথে কথা বলতে হবে, তাহলে তোদের ছেলে পেয়ে যাবে, ছেলের কোনো অসুবিধা নাই, ছেলে খুব ভালো আছে, কোনো অসুবিধা নাই, মানে খবর পেয়ে গেছে আর কি, ওকে আর কি খবর দিয়ে দিয়েছে। দিয়ে আমরা তো ভাই বললে, ভাই তো কাঁদছে, সানোয়ার শেখের ছেলে মেয়ে, আর ওই পটন শেখের যে মরে গেল তারই ছেলে, ভাই তো কাঁদছে যে এরকম ব্যাপার, তাই ছেলেটাও মেরে দেবে, তা কি করবি বল। আমাদের ঘরে মানে আমরা অমত হচ্ছি যে না, ওর সাথে বসবো না, যে তিনটি ভাইকে যে ঘরে ডেকে খুন করে দিলে, তাহলে আজ আমাদেরকেও ডেকে আবার খুন করে দিতে পারে, বুঝলেন তো। দিয়ে বললে তাইলে বেশ, তা ডাকেন, থানাতেই ডাকেন, মানে থানা ছাড়া আমরা কোথাও যাবো না, আর ঘরে কারো যাবো না, থানাতেই যাবো। এই থানাতে এলো, মনিরুল এলো, আর মান্নান সাহেব এলো, আর দরপুরে মান্নান সাহেব ওই একটা পরিষ্কার করে বলুন, মান্নান সাহেব ওর দলে থাকে, হ্যাঁ সেটাই বলুন। হ্যাঁ, ও ফটবলের একটা ই ছিল, সমবায় কি মন্ত্রীর একটা ই ছিল মান্নান সাহেব, লাভপুরে, যাই হোক সমবায়ের ইনচার্জে ছিল, ফটবলক যখন করতো, হ্যাঁ তখন সমবায়ের এতে ছিল। উনি এলেন, মান্নান সাহেব বললেন তোমাদের দেখো পুরনো তোমরা সব আছো, আমরা বামফ্রন্টের লোক ছিলাম, হ্যাঁ, তা আমাকে বিশ্বাস করো, তোমরা এই কাজটা করো, তাতে করে তোমাদের ছেলে সব পেয়ে যাবে। এই কাজটা মানে কি? এই কাজটা ওই যে সেই 164 ম্যাজিস্ট্রেটকে এবারে আমি একটু বলি, অত মুখ দিয়ে বেরিয়েও না ওখান থেকে। অর্থাৎ আমি জিনিসটা যদি সাম আপ করি আপনার জন্য, সেটা হচ্ছে যে অর্থাৎ এইভাবে অপহরণ করে তাদের খোঁজ পাচ্ছেন না পুলিশ, আপনাদের যে অভিযোগ, পুলিশ বসে মধ্যস্থতা করছে যে কথা বলুন মনিরুল ইসলামের সঙ্গে, এবং সেক্ষেত্রে চাপ হচ্ছে যে অপহরণ করা শিশুদের তখনই ফেরত দেওয়া হবে যখন 164 করে আপনারা জানাবেন যে এই ঘটনার সঙ্গে মনিরুলের বিন্দু বিসর্গ সম্পর্ক নেই, আমাদের নাম কটা বাদ দিতে হবে, এই লিস্ট করে নাম কটা বাদ দিতে হবে। এই ঘটনা মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে জানিয়েছেন আপনারা? জানাল জি, এটা আমি মেনশন করেছি, শুনেন শুনেন। তারপরে যে ওই ব্যাপারটা যখনই হয়ে গেল, তো বললে কাউকে জানতে পারবি না আর কাউকে জানাবি না আর কোনো জায়গায় যাবি না। পুলিশ তো আমাদের ভয়, পুলিশ তো বলছে কোনো জায়গায় যাস না ভাই, তোরা যাস না, ওদের আপনাদের তো অনুব্রত বলেছিল, হ্যাঁ অনুব্রত হাত দিয়ে বলেছিল ভালো থাকে, বলুন এসপি নির্দেশ দিল, কারণ এসপির পারমিশন নিতে হয় 164। যেই পুলিশ অফিসার সে কনফিডেন্স পেল না, সে বললো তখন অনুব্রত ফোন করলো এসপি কে, ঠিক বলছি আমি, এসপি দিল পারমিশন দিল, অনুব্রত আপনাদের বললো না ঠিক আছে ভয়ের কিছু না, যা বলছে তাই থাকুক। আমি যার জন্য বারবার বলছি, শুধু মনিরুল নয়, বীরভূমের আরেকজন নায়ক এই অনুব্রত, সেও এর সঙ্গে যুক্ত, এবং তারপরে ওদের নিয়ে গেল ম্যাজিস্ট্রেটের কাছে। ঢোকার আগে পর্যন্ত বললো যদি এদিক ওদিক যদি হয় তাহলে আর বাচ্চাদের ফেরত দেবে না, তোরাও শেষ হবি। এই জন্য পুলিশ গিয়ে দীপঙ্কর দত্তের ঘরে, জাস্টিস দীপঙ্কর দত্তের ঘরে, দেখো 160 জাস্টিস দত্ত রাইটলি বললো, মিস্টার মুখোপাধ্যায় এটা তো হয়নি, আর দেখো কারণ তখন আমি ইনস্কাল ওদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোনের টাওয়ার ট্র্যাপ করার চেষ্টা করছে যে ওরা কোথায় আছে, এবং আমার আশঙ্কা ওরা সপরিবারে ওদের মানে পরিকল্পিতভাবে মারা, মানে ওই যে কত বড় ভয়ঙ্কর দাগি আসামি এই মনিরুল, বলার অপেক্ষা রাখে না। না হলে আমরা কোন সভ্য জগতে বাস করছি? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মানে উনি যেটা বললেন জনসভায় সাঁইথিয়ায় প্রকাশ্যে, আপনি বলছেন সেটা সত্যি কনফেশন, সেটা সত্যি উনি করেছেন এবং পাবলিকলি সেটা স্বীকারও করেছেন। ফাইন, আমি একটু বিমল বাবুর কাছে আসবো। বিমল বাবু, একটু জানতে চাইবো যে এই যে পরিবার, এই যে ঘটনা দিনের পর দিন সামনে আসছে, কি বলবেন? না, আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের যে মূল ফিলোসফিটা হচ্ছে রুল অফ ল, যেটা ব্রিটেন থেকে ধার করা, অর্থাৎ আইন সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে, একেবারে রাজা, ব্রিটেনে যেটা বলে রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই আইনের দ্বারা সমভাবে রক্ষিত হবে। আমরা ইউজুয়ালি ব্রিটিশ ট্র্যাডিশনটা ফলো করি, তো স্বাভাবিকভাবেই রুল অফ ল আমাদের এখানে কার্যকরী হওয়া উচিত, কিন্তু কোথাও না কোথাও রুল অফ লটা কিন্তু গত বহুদিন ধরেই এখানে ভায়োলেটেড হচ্ছে। সে কেউ বারবার বলে আমি কেন পেছন ফিরে যাচ্ছি, কিন্তু সবকিছু তো একটা অতীত থাকে, তো অতীত থেকে যে ট্র্যাডিশনটা চালু হয়ে গেছে, অর্থাৎ রুল অফ লটা হচ্ছে ওই জর্জ অরওয়েলের ভাষায় এভরিওয়ান ইজ ইকুয়াল, সাম আর মোর ইকুয়াল দেন আদার্স, কিছু ব্যক্তি একটু বেশি সুবিধে পাওয়া আর কি।
এখন 2010-এ যদি খুন হয়ে থাকে তারপর চার্জশিটে এত গোলমাল কেন ছিল? তখন তো বামফ্রন্ট সরকার ছিল, তাহলে চার্জশিটে এতগুলো গোলমাল কেন রাখলো, কেন মার্ডার চার্জ দেওয়া হয়নি? এগুলো প্রশ্ন বারবার আসে। কিন্তু চার্জশিট তো এখন হলো, তখন কিন্তু কেস ডায়েরিতে মনিরুলের নাম প্রথম ছিল না, কিন্তু 302 ধারা ছিল না। 90 দিনের মধ্যে চার্জশিট কেন দেয়? 90 দিনের মধ্যে, আমি সেইটা বলতে চাই, 90 দিনের মধ্যে চার্জশিটও দেওয়া হয়নি। অর্থাৎ তথাগতদার একটা কথা ঠিক, 2007-এ নন্দীগ্রাম ঘটনার পর থেকে বামফ্রন্ট সরকারের শাসন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ পুরোপুরি চলে গেছিল। তার আগে নিয়ন্ত্রণ ছিল, নিয়ন্ত্রণটা কিরকম ছিল ছোট আঙ্গাড়িয়ার ক্ষেত্রে দেখেছি, নেতাইতে ছোট আঙ্গাড়িয়াতেও দারুণ নিয়ন্ত্রণ ছিল আর কি। তো আমরা চাইছি না এই ধরনের নারকীয় ঘটনা ঘটুক। ছোট আঙ্গাড়িয়াতে নারকীয় ঘটনা ঘটেছে, নেতাইতে ঘটেছে, যেটা লাভপুরে ঘটেছে, এটা অত্যন্ত নারকীয় ঘটনা। যার জন্য আমি বলবো আমাদের সংবিধানে আর একটা জায়গা রয়েছে, ইকুয়াল প্রোটেকশন অফ ল। আইনের দ্বারা প্রত্যেকে সমভাবে সংরক্ষিত হবে, সংবিধানেই বলা আছে, আর্টিকেল 14-এ বলা আছে। তো সেই আর্টিকেল 14 আমাদের এখানে কার্যকরী করতেই হবে, তা নইলে কিন্তু সংবিধান বা রাজনৈতিক ব্যবস্থার উপরে মানুষের কিন্তু প্রশ্ন চলে আসবে। তাই এখানে ইকুয়াল প্রোটেকশন অফ ল দরকার। ইকুয়াল প্রোটেকশন বাজিন, আপনি এটা বিশ্বাস করেন যে দীপালি সাহা সবার সঙ্গে কথা বলছেন, সাংবাদিকদের সঙ্গেও, সোনামুখীর বিধায়ক তাকে পুলিশ পাচ্ছে না, উষারানী মণ্ডল মিরাখার বিধায়ক তাকে পুলিশ পাচ্ছে না, মানে প্রোটেকশন কি জানেন তো সমস্যাটা কি জানেন তো? নেতাইয়ের কোন বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রী এক মঞ্চে ছিলেন? ছোট আঙ্গাড়িয়ার কোন বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রী এক মঞ্চে ছিলেন? নেতাইয়ে আপনাদের মুখ্যমন্ত্রী কিন্তু প্রাক্তন বলতে দিন, আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু নিজে স্বীকার করেছিলেন, আমার সঙ্গে আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছিলেন নেতাইতে আমাদের লোকরা যুক্ত ছিল। করেছিলেন কি করেননি? হ্যাঁ করেছেন তো। তবে আর কি আছে? তবে আর কি আছে? সবাই জানে, আপনাদের তো সেই সবাই জানে, উচিত ছিল আপনাদের সেই মুখ্যমন্ত্রী, সবাই জানে। আপনারা তো রুল অফ ল বলে কিছু জানেন, পুলিশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন, সেই পুলিশকে দাঁড় করাবে কি করে? এই যে সিস্টেমটাকে তো আপনারা শেষ করে দিয়ে গেছেন। রাজনীতির মধ্যে একটা পার্থক্য আছে, অন্তত যুক্তিবোধকে যে ধ্বংস করেছি বড় বড় শিক্ষকদের, সেটাও করেছে, এটা বোঝাই যাচ্ছে। যার জন্য একজন কলেজের অধ্যাপক হয়ে আপনি লাভপুর আলোচনা করতে গিয়ে আপনাকে নেতাই করা হচ্ছে, সেটা আপনি উল্লেখ করতে পারেন না? মানে অবশ্যই পারি, অবশ্যই পারি, করতে যোগ্যতা লাগে না? না অবশ্যই পারি, যোগ্যতা লাগে, লিখিত যোগ্যতা লাগে, লিখিত যোগ্যতা লাগে। আপনি সেই যোগ্যতা আছেন তো, সেই জন্যই তো বলছি যে আমরা অনেক কিছু নষ্ট করতে গিয়ে এই যোগ্যতাটাও নষ্ট করেছি, যে আজকে লাভপুরের এইরকম একটা জাজ্জল্যমান ঘটনা চোখের সামনে দেখতে দেখতে সেইটাকে ব্যালেন্স করবার জন্য কেউ ব্যালেন্স করছে না। কিন্তু এই সাহস নেই আপনি নেতাইটাকে নারকীয় বলতে পারেন, কোনোদিন বলেন? আপনি তো বললেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন। আপনি বলেননি, আমি বলেছি, আমি লাভপুর ঘটনাকে নারকীয় বলেছি। গুরুত্বপূর্ণ কথা বলছেন, তন্ময় খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে নেতাইটা নারকীয় বলবার দরকার কি? নারকীয় বলা উচিত নয় নেতাই, ঠিক আছে, বলবো না, ওটা ইতিহাসের অঙ্গ। সেই সময় কি হয়েছিল, পুরো আরামবাগ অঞ্চলে কি হয়েছিল, গোঘাটে কি হয়েছিল, অভয় ঘোষ, তপন শুকুর, এরা কি করতো? পুলিশের ধ্বংস হয়েছে, এটা আলোচনা করতে হবে। তখন আমি আপাতত যেটা নিয়ে একটা লাইন বলে শেষ করি, সেটা হচ্ছে একটু দাঁড়ান। রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে পুলিশ ব্যবস্থার একটা পার্থক্য রাখা উচিত, সেই পার্থক্যটা দীর্ঘদিন ধরে ছিল না। আমি মনে করি সেই পার্থক্য নিয়ে আসা উচিত। পুলিশ পুলিশের কাজ করবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। পশ্চিমবঙ্গে সেই ডিভাইডিং লাইন টানা দরকার আছে, এবং সেটা না হলে হবে না। এই ব্যাপারে নয়, আমি আসবো তথাকথা, কিন্তু যেটা নিয়ে এত বিতর্ক যে কেন ইকুয়েট করা দেখা হচ্ছে নেতার সঙ্গে লাভপুর, আমি ইকুয়েট করব, আমি পাশাপাশি রাখবো এই জন্য যে নেতাইতে মাননীয় আদালত বলেছিলেন যে শাসক দলের নেতাকর্মীরা যেখানে যুক্ত সেখানে সিবিআই ছাড়া গতি নেই, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না। আপনি আমায় বলুন যে লাভপুরে কি একই জিনিস প্রযোজ্য নয়? মানে আমি বলছি যে একই আর্গুমেন্ট কেন প্রযোজ্য? এক মিনিট, আপনি যে কথাটা বললেন সত্যি একটা মাইলস্টোন। আমি কোনো কমপ্লিমেন্ট করে কথা বলছি না। আজকে অনেক কথা হচ্ছে, তো আমি কোনো বিতর্কে না যোগ দিয়ে, নেতাই আদালত যে কথা বলেছেন সিবিআই হয়েছে। একদম। আমি মাননীয় তথাগত রায়, মাননীয় বিমল শঙ্কর দেবের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা কি মনে করেন না লাভপুর বা ওম প্রকাশ দার কাছে,
লাভপুরে যে জঘন্য নারকীয় হত্যা আগিয়ে হয়েছে যেটা বলছেন, তাহলে কি সেই ট্র্যাডিশন ওয়াজেদারি সেটা চলবে, না আদালত একটা নতুন দিগন্ত খুলে দেবে যে যেখানে রাজনৈতিক দল যারা প্রশাসন চালাচ্ছেন সেই লোকটা মনিরুল ইসলাম একজন +1 খুনি নিজে স্বীকার করেছেন, সেখানে শাসক দলের পুলিশ নিরপেক্ষ হতে পারে না। গৌরচন্দ্রিকা না করে বলছি তাহলে সিবিআই কি অনিবার্য নয়? আমি ওনাদের কাছে একটু অনুরোধ করছি। না একটা খুব পরিষ্কার, সিবিআই অনিবার্য এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যেটা বিমল বাবু এতক্ষণ ধরে বলছিলেন যে আমরা ব্রিটিশদের কাছ থেকে এই ধারণাটা পেয়েছি, ব্রিটিশদের কাছ থেকে আমরা আরো কিছু ধারণা পেয়েছি যেটা কিন্তু আমরা এখন সম্পূর্ণ ভুলে মেরে দিয়েছি, সেটা হলো পলিটিক্যাল নিউট্রালিটি অফ দ্য সিভিল সার্ভিস। সেইটাই বলছিলাম, হ্যাঁ, যেটা আপনি স্পষ্ট করে বলেন না, আমি বলছি যেটা আপনার কথার মধ্যে ওতপ্রোত ছিল, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু যারা পাকা সরকারি কর্মচারী যাদের চাকরিটা সরকার বদলের ওপর নির্ভর করে না, তারা সম্পূর্ণভাবে রাজনীতি নিরপেক্ষ থাকবে, এটা আমাদের গণতন্ত্রের একটা অত্যাবশ্যক। এবং এই জিনিসটা নষ্ট হয়েছে, এবং নষ্ট হয়েছে বলতে হবে তন্ময়বাবু, বামফ্রন্ট সরকারই নষ্ট করেছে। তাহলে কি কেন্দ্রীয় সরকার সেটা শুরু করবে? অনেক ধন্যবাদ। কেন্দ্রীয় সরকার আজকে আপনার পার্টি আমি খুব সত্যি ভালো বলেছি যে আইপিএস আইএস দের সম্পর্কে এই ধরনের কথা শোনা যেত, সত্যি মিথ্যে আমি জানি না, আপনি লক্ষ্য করে দেখুন তৃণমূল আমলে ঠিক তাদের সম্পর্কেই শোনা যাচ্ছে, মানে যাদের শোনা যেত যারা বামফ্রন্ট সরকারকে সমর্থন করছে আজকে তারা তত তীব্রভাবে তৃণমূলকে সমর্থন করছে। আমি নাম করছি না, আমি 10টা নাম এক্ষুনি দাঁড়িয়ে বলতে পারি। প্রথম নাম বলি, এখানেই তো নিউট্রালিটির দরকার। আমাদের ট্র্যাডিশনটা যদি তৈরি হয়ে যায় তাহলে সেই লোকগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে। আমার কাছে না বলার কি আছে। আমি ফাজি আলী বিবির কাছে জানতে চাইবো যে আপনাদের কিভাবে দিন কাটছে, আপনারা তো বাড়িতে ঢুকতে পারছেন না, লাভপুরে যেতে পারছেন না, কিভাবে আপনাদের সংসার চলছে, কিভাবে আপনারা বেঁচে আছেন এইভাবে পালিয়ে পালিয়ে? মনির বাড়িতে নিজে বেড়িন পিটিন মার্ডার করেছে, এ বিটি মনি লোক দ্বারাতে পিটিন গা থেকে বাইর করা হয়েছে, এ বিটি আবার এই গ্রামে আসা বাদে আবার পুলিশ হাতিন আবার তাড়াই নু, এ বিটি আমরা লুকিনি বেড়াচ্ছি, আমরা ছেলেরা খাটতেও পারছি না, আমরা অনুদানও হয়ে যাচ্ছি, এ বিটি খাবার পেছি না, কি করি আমরা টিকি? মনির যদি চার্জশিট না পাঠান তাহলে আমরা কি করি টিকি? এরও হুঁই যদি কথা শুনতে পাই তো এরও হুঁইও আমাদেরকে তাড়াবে, আবার আমাদেরকে জোর হুমকি দিবে যে আমাদেরকে এরও হুঁই সরতে হবে, তাহলে এ কি করে? আপনারা আমাদেরকে জায়গা দেখে দেন, আমরা আর টিকতে পারবো না মনিরুলের জলুনে, কঠিন মনিরুল যা জলুন দিবে হুমকি দিবে, আমার আর টিকতে পারবো না। মনিরুলকে দেখলে আমাকে আহত করতে মন হয়েছে, মনিরুলকে দেখলে আহত করতে মন হয়েছে, আমি আর টিকতেই পারবো না, এই টিকায় মুশকিল আছে মনিরুলকে দেখলে বিটি। কি করবেন? আমার সাজাই চাই, ওকে চার্জশিট দিতেই হবে। আপনাকে জানতে চাইবো যে আমি শুনেছি খুব সম্প্রতি কাল পরশুতেও আপনাদের আইডেন্টিফাই করে হুমকি দেয়া হচ্ছে, মোটরসাইকেলে করে এসে আপনাদের হুমকি দেয়া হচ্ছে মনিরুল ইসলামের সম্পত্তি পড়ে আছে, সব কিছুই পায় না, হ্যাঁ কি করে খাবো আমরা? গ্রামে এসে যদি কোনো ঠিয়ে যদি গ্রামে খেছি তা সব ঠিয়ে হুমকি দিচ্ছে, ও কোনো ঠিয়ে হুমকি না দেওয়া হচ্ছে না, এবারে তুলি নিয়ে যাওয়া ছেলে দিন কতদিন লুকিন বেড়াবো। ঠিকই তো, ঠিকই। আমি অনুরুলের কথা, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি যে পুলিশ কিরকম হয়ে গেছে। একবার আমাদের কর্মীদের, বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদে আমরা সরেজমিনে খোঁজ করবার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, তার মধ্যে জীবনতলা থানায় গিয়েছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায়। সেখানে ওসির সাথে কথা বলে আমার মনে হলো, মানে তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, তার যেরকম অ্যাটিটিউড, সেটা শুনে আমার মনে হলো হ্যাঁ আপনারা এসেছেন, আপনাদের এক কাপ চা খাওয়াচ্ছি, আপনারা খানিকক্ষণ বাদে চলে যাবেন, আমি থোড়াই কেয়ার করি, আমি যা করবার করব, যা আগেও যা করছিলাম এখনো তাই করব। এই মনোভাবটা আজকে রাজ্য পুলিশের মধ্যে পরিব্যাপ্ত হয়ে গেছে, এবং এই পরিব্যাপ্ত হওয়ার পেছনে যে শক্তিটা কাজ করছে সেটা হলো তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস মানে একজন ব্যক্তি অর্থাৎ মমতা ব্যানার্জি। আমি জানি না উনি এটা শুনছেন কিনা, ওর যদি কোনো বিবেক থাকে তাহলে আমি আজকে ওর কাছে আবেদন করছি এই জিনিসটা সুরাহা করুন। আপনি এখনো মুখ্যমন্ত্রী আছেন, কতদিন থাকবেন জানি না, এরকম করে বেশি দিন থাকা যায় না। সিপিএম থাকতে পারেনি, আপনিও থাকতে পারবেন না, কিন্তু যদি থাকতে চান তাহলে আপনি এই জিনিসটা সুরাহা করুন।
আমি দর্শকদের একবার দ্রুত দেখাবো যে এই যে ঘটনা, 3 জন মানুষকে কার্যত পিটিয়ে, অভিযোগ মনিরুল ইসলামের বাড়ির মধ্যে সালিশি সভা দেখে পিটিয়ে মেরে ফেলা হলো, তার পেছনে নেপথ্যের গল্পটা ঠিক কি? বালি নিয়ে, বালিঘাটের দখল নিয়ে বিবাদ। দেখুন। লাভপুর কাণ্ড। 4 বছর আগে 3 সিপিএম সমর্থক ভাইকে খুনের ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এই খুনের ঘটনার নেপথ্যে ছিল বেআইনি বালিঘাটের দখল ঘিরে বিবাদ। সেই সব বালিঘাট যেখানে চলে কোটি কোটি টাকার বেআইনি ব্যবসা। বীরভূমের অজয় ও ময়ূরাক্ষী নদীর বুকে রয়েছে অসংখ্য বালিঘাট। এর মধ্যে বেশ কয়েকটি সরকারি। এইসব ঘাট থেকে বালি তুলতে হলে সরকারকে টাকা দিতে হয়, কিন্তু বালি মাফিয়ারা হাঁটে অন্য পথে। তারা বালি তোলে বেআইনি বালিঘাট থেকে। সকাল সকাল একের পর এক লরি পৌঁছে যায় এইসব বেআইনি বালিঘাটে। দিনভর বালি বোঝাই করা হয় লরিগুলিতে, কোটি কোটি টাকার বালি। সন্ধ্যের পর থেকে বালি বোঝাই এইসব লরি ট্রাকগুলি ঘাট ছেড়ে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু সবার চোখের সামনে দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ চলছে কিভাবে বালি মাফিয়ারা দিনের আলোয় বেআইনি বালিঘাটগুলি থেকে বালি তুলছে। অভিযোগ, এর পেছনে রয়েছে রাজনৈতিক নেতাদের একাংশের মদত। স্থানীয় সূত্রে দাবি, রাজ্যে পালা বদলের পর থেকে এই সব বালিঘাটগুলি এখন শাসক দলের নেতাদের একাংশের দখলে। অভিযোগ, বালি মাফিয়াদের থেকে তারা মোটা টাকা পান। শুধু রাজনৈতিক নেতাই নন, বালি মাফিয়াদের কাছ থেকে টাকা চায় পুলিশের একাংশের পকেটেও। আর তাই দিনের আলোয় প্রতিদিন বেআইনি কাজ চললেও পুলিশ দেখতে পায় না বলে অভিযোগ। শাসক দলের নেতাদের একাংশের হাত মাথার ওপর থাকায় বালি মাফিয়াদের গায়ে কেউ হাত দিতে পারে না বলে অভিযোগ স্থানীয়দের। এর জেরে লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও বেআইনিভাবে কোটি কোটি টাকার বালি তোলা হচ্ছে প্রতিদিন। স্থানীয়দের অভিযোগ, এখন শাসক দলের কয়েকজন নেতা এইসব বালিঘাটগুলি নিয়ন্ত্রণ করেন। কিন্তু পরিবর্তনের আগে বেআইনি বালিঘাটগুলি কাদের দখলে থাকবে তা নিয়ে বিবাদ ছিল সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের দুটি গোষ্ঠীর মধ্যে। অভিযোগ, লাভপুর কাণ্ডে নিহত 3 জন ছিলেন তারই একটি গোষ্ঠীর, অন্য গোষ্ঠীটি ছিল ফরওয়ার্ড ব্লকের। সেই সময় মনিরুল ইসলাম ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা। 2009 সালে লোকসভা নির্বাচনের পরে মনিরুল দলবল নিয়ে তৃণমূলে যোগ দেন, কিন্তু দুপক্ষের বিবাদ তখনও থামেনি। স্থানীয় সূত্রে খবর, মনিরুল সিপিএমের ওই গোষ্ঠীর লোকজনকে প্রস্তাব দেন তৃণমূলে যোগ দেওয়ার জন্য, কিন্তু তাঁরা তা মানেননি। তখন সমাধান সূত্রের খোঁজে 2010 সালের 4 জুন মনিরুলের বাড়িতে সালিশি সভা ডাকা হয়, যেখানে উপস্থিত হন একই পরিবারের 5 সিপিএম সমর্থক ভাই সহ কয়েকজন। সেখানেই দুপক্ষের বিবাদ তুঙ্গে ওঠে। অভিযোগ, এই সালিশিতেই মনিরুলের নেতৃত্বে 3 সিপিএম সমর্থক ভাইকে পিটিয়ে ও বোমা মেরে খুন করা হয়। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। আমি অনুরুলের কাছে যাব। অনুরুল, আমি শুনলাম কিভাবে আপনাদের গোটা পরিবারটার দিন কাটছে। এই যে হুমকি, এটা কিভাবে আসছে? এবং আমি বলছি, এই যে হুমকি আপনাদের প্রতি মুহূর্তে দেয়া হচ্ছে, কি বলা হচ্ছে তাতে? মনিরুল ইসলামকে এই কেস থেকে ছেড়ে দেয়া, তার বিরুদ্ধে অভিযোগ না তোলার? তার বিরুদ্ধে অভিযোগ না তোলা মানে কি হুমকি দেয়া হচ্ছে? কিভাবে হুমকি দিচ্ছে? যে আসামে যদি না করিস, কেস যদি না তুলিস, তাহলে তোদের ফ্যামিলি শেষ করে দেবো, এমনি হুমকি। মানে কেস তুলতেই হবে, এরকম চাপ। তাছাড়া 4 বছর গ্রাম ছাড়া হয়ে থাকে, ডালে খালে বেরিয়ে বেড়াই। পরশুদিন আপনার ভাইজিকে মারলো নাকি যখন স্কুলে যাচ্ছিল, পরশুদিন স্কুলে যাওয়ার পথে বাচ্চা মেয়ে নাকে ঘুষি মারলো। হ্যাঁ, থানায় অভিযোগ করতে গেছে। এই লাভপুর থানার ছোটবাবু বললো, কি নাম জানি ওর, ওই কি নাম একটা বলুন না আপনি নিজে। আমার ভাইজি যে সানোয়ার শেখের মেয়ে, ও লাভপুরে ওরা থাকে, ওদের ফ্যামিলিটা থাকে। মেয়ে ছিল, মানে আমাদের বাড়ি হচ্ছে আরো 11 কিলোমিটার দূর, বুঝলেন তো? মেয়ে ছেলেগুলো 11 কিলোমিটার দূরে থাকে। দিয়ে ওই মেয়ে পড়তে যায় ওই হাই স্কুলে সারগড়িয়ে মোড়ে। দিয়ে ওর পড়তে যাওয়ার পরে ওই ছেলেটা যখন পড়তে গিয়েছে, এই খবরগুলো সব শুনেছে। দিয়ে বলেছে, এই শিউরের বাচ্চা, তো তোরা এরও কি করতে আসছিস? আবার তুই তো ভালোই দিয়েছে। দিয়ে নাককে ঘুষিন রক্ত বাই করে দিয়েছে সেই মেয়েটার। রক্ত বাই করে কাঁদতে কাঁদতে ঘর এসছে। বাবা আব্বা তো নাই, সে সানোয়ার শেখ নাই, গ্রাম ছাড়া, মানে গ্রামে থাকে না, ওই লাভপুরে থাকে না। দিয়ে বলেছে যে এরকম ব্যাপার আমাকে মেরেছে। দিয়ে ওকে ফোন করেছে আমার ভাইটোকে, ফোন করে বলেছে যে এক কাজ কর, তাহলে তুই আর ওর স্ত্রীকে বলেছে যে তুমি থানা যাও, থানা গিয়ে একবার বলে এসো। থানাতে জেলছে। তা বলেছে, এই সব জায়গায় থানাতে উঠতে আসেন না, এই দেখেছি লাঠি দেখেছি বেড়ে বিছুলি দেবো। এই ছোটবাবু বলেছে, থানার যে ছোটবাবু, নামটা বলো, নামটা কি নাম ওইটা আমার মনে নাই। হ্যাঁ, ছোটবাবু। সে বলেছে বিছুলি দেবো, তোর আব্বাকে তো খুঁজে পেছি না, তোর আব্বাকে পেলে পরে এই পা রাখবো না, সব ভেঙে দেবো।
কে বলছে ভাবুন, একজন পুলিশ অফিসার, একটা ছোট বাবু বলছে, একটা বলেছেন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তকে, মানে বুঝলেন এটা এই তো 7-8 দিন আগে একটা না, তাহলে খুব পরিষ্কার সেটা হচ্ছে, অর্থাৎ আপনার শুধু পরিবার নয়, আপনার যারা আত্মীয় স্বজন এই মুহূর্তে লাভপুরে আছে তাদের উপরেও আক্রমণ হয়েছে। এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এই পরিবার বিশেষত এটা আপনারা একটা গোপন জায়গা থেকে দেখাচ্ছেন, এগুলো আমার কোনোটাই ভালো লাগছে না। এই কারণে যে গ্রামের মানুষ এখানে যারা যারা আছেন, আনারুল যেরকম গ্রামের মানুষ, আমিও গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, চাকরি সূত্রে না হয় কলকাতায় থাকি। তো একজন গ্রামের মানুষের গ্রাম ছেড়ে চলে যাওয়া, বাইরে থাকাটার মতো প্যাথেটিক বিষয় নেই, কারণ তাদের জীবন জীবিকা কিন্তু প্রত্যেকটা গ্রামের মধ্যেই সেখানেই সীমাবদ্ধ। তো স্বাভাবিকভাবেই গ্রামে কিন্তু এদের সেটেল করতে, রিহ্যাবিলিটেট করতেই হবে। সেটা না করলে কিন্তু আমি বলবো ওটা প্রশাসনের ব্যর্থতা। একজন গ্রামের মানুষের গ্রাম ছেড়ে চলে যাওয়া, বাইরে থাকাটার মতো প্যাথেটিক বিষয় নেই, কারণ তাদের জীবন জীবিকা কিন্তু প্রত্যেকটা গ্রামের মধ্যেই সেখানেই সীমাবদ্ধ। তো স্বাভাবিকভাবেই গ্রামে কিন্তু এদের সেটেল করতে, রিহ্যাবিলিটেট করতেই হবে। সেটা না করলে কিন্তু আমি বলবো ওটা প্রশাসনের ব্যর্থতা। স্বাভাবিকভাবেই ওদের প্রোটেকশন দরকার এবং এবং সেটা প্রশাসন কোথায় বলি পলিটিক্যালি তৃণমূলেরই লাভ হবে, কারণ তাদের তো এই অটল বিহারী বাজপেয়ীর ভাষায় রাজধর্ম পালন করতে হবে। তো রাজধর্ম যদি পালন করে এদের যদি গ্রামে রাখা হয়, এদের যদি প্রোটেকশন দেওয়া হয়, তাহলে দল হিসেবে ট্র্যাজেডিটা কোথায় জানেন? সেটা হচ্ছে আজকে ধরুন সংবাদ মাধ্যম আমরা প্রতিপক্ষ করছি, আলোচনা করছি, এটা কিন্তু 4 বছর পর, অর্থাৎ প্রায় 4 বছর তাদের কার্যত এই প্রচার মাধ্যমের আলো তারা লুকিয়ে বসার সুযোগও পাননি, আমরা জানতেই পারিনি। ওরা যখন প্রথম আমার কাছে আসে, আমি দেখেছি গ্রাম ছেড়ে পালানো কাকে বলে, আমি গ্রামের মানুষ জানি, তখন আমি পরামর্শ দিই, দুঃখের হয় আমি দেখেছি গত বহু বছর, বেশ কয়েক বছর ধরে আমি দেখেছি, তখন আমি পরামর্শ দিই কলকাতা হাইকোর্টের 226 নম্বর ধারায়, কেন ওরা তো পড়াশোনা সেইভাবে আর্থিক কারণে করতে পারেনি। মানুষ যে ভাষায় বোঝে, তাত্ত্বিক ভাষায় না বলে, আইনগত কচকচানি না করে যে ভাষায় বললে ওরা বুঝতে পারে, তোমাদের মনে আছে আমি বলেছি কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের করো, কিভাবে করবো সে একটা অদ্ভুত ব্যাপার। সেই মামলা দায়ের করা হলো, আমি বললাম তার জন্য আইনি পরিষেবা, বললো বাবু পেছিয়ে আসবেন না তো, না কোনো মামলায় আমরা পেছিয়ে আসিনি, কলকাতা হাইকোর্টে আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে এই ঘটনাগুলো আমরা জানাবো। এবং আমি ধন্যবাদ বিমলবাবুকে, আমি আবেদন করবো এই চ্যানেলের মাধ্যমে যারা বুদ্ধিজীবী আছেন, যে বুদ্ধিজীবীদের লহর আমরা দেখেছিলাম বিভিন্ন সময়, সঙ্গত কারণেই তারা, এবং তাতে কোনো আপত্তি নেই, আজকে একটা খুব নিজেকে খুব জানতে ইচ্ছে করে, সেই বুদ্ধিজীবীরা ঠান্ডা ঘরে না বসে বা আমি বলিনি, আমি একটুখানি বলিনি, মানবিকতা যেখানে যে আমলেই, আমি আবার বলছি, আজকে যদি ঘটনাচক্রে বাম আমল ফিরে আসে, যদি এই ঘটনা ঘটে, আমি সুব্রত মুখোপাধ্যায় একজন সাধারণ নাগরিক, সাধারণ আইনজীবী, আমার সীমাবদ্ধতার কথা মাথায় রেখে কিন্তু এই আইনি যুদ্ধ কিন্তু আমি চালাবো। আমি কাউকে দোষ দিচ্ছি না। কোথায় গেলেন আপনারা? আপনারা রাস্তায় নামুন। অনেক রক্তপাতের কথা হচ্ছে এক্ষুনি আমরা শুনলাম, কিন্তু এই মুহূর্তে আরেকটা বিষয় নিয়ে যে রক্তপাতের ধারাবাহিকতা শুরু হয়েছে এই রাজ্যে, তার থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে সিন্ডিকেট ব্যবসা। এবং নিউ টাউন থেকে, দমদম থেকে, সোদপুর থেকে, ব্যারাকপুর থেকে, সর্বত্র এই সিন্ডিকেট নিয়ে রক্ত ঝরছে, মানুষ খুন হচ্ছেন, মারপিট ঘটছে এবং একাধিক মানুষের প্রহিত হওয়ার ঘটনা হচ্ছে। কি হচ্ছে দেখাবো। শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি সত্ত্বেও ক্রমশ ছড়াচ্ছে সিন্ডিকেট ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দানা বাঁধছে রক্তক্ষয়ী সংঘর্ষ, খুন হতে হচ্ছে নেতাদের। গত কয়েক সপ্তাহে একাধিকবার এইরকমই সংঘর্ষের সাক্ষী থেকেছে শহরবাসী। নিউ টাউনে আপনজন নামে সিন্ডিকেটের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধায়ক সব্যসাচী দত্তর অনুগামীরা। অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অনুগামীদের অভিযোগ, তারা আপনজনে বসেছিলেন, তখনই তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর অনুগামীরা তাদের ওপর চড়াও হয়, কিন্তু এই অভিযোগ উড়িয়ে দেয় সব্যসাচী শিবির। 4 দিনের মধ্যে সিন্ডিকেট দখল ঘিরে ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে নিউ টাউন। এবারও সংঘর্ষে জড়ান তৃণমূলের সেই সাংসদ বিধায়ক অনুগামীরাই। তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর অনুগামীরা অভিযোগ করেন, তাদের এক কর্মীকে মারধর করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অনুগামীরা। পুলিশে অভিযোগ জানালে রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় পার্টি অফিসে।
সিন্ডিকেট দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে দমদম। মধুকর এলাকায় দলের বিজয় উৎসব চলাকালীন তৃণমূলের এক গোষ্ঠীর ওপর হামলা চালায় দলেরই আরেক গোষ্ঠী। স্থানীয় সূত্রে খবর, যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে তাদের একটি গৌরাঙ্গ মারিক ও সাধন ঘোষের গোষ্ঠী, অন্যটি তপন দত্ত ও শুভঙ্কর চট্টোপাধ্যায়ের গোষ্ঠী। এই চারজনই দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা এলাকায় সৌগত রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রবীর পালের অনুগামী বলে স্থানীয় সূত্রে খবর। এই সংঘর্ষে সোমনাথ সাধুখা নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। মূল অভিযুক্ত গৌরাঙ্গ মারিক সহ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। সোদপুরের স্বদেশী মোড়ে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে গুলি করে কুপিয়ে খুন করা হয় বাপ্পা বল নামে এক তৃণমূল কর্মীকে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের রাজ্যসভার এক সাংসদ এবং জেলারই এক প্রভাবশালী তৃণমূল বিধায়কের অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরেই এই ঘটনা। নেপথ্যে সেই সিন্ডিকেট। নিহত তৃণমূল কর্মী যে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তা স্বীকার করে নিয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও, যদিও পরিবারের সেই দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। ব্যারাকপুরের সদর বাজারে নিজের চেম্বারেই গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা আইনজীবী রবীন ভট্টাচার্য। স্থানীয় সূত্রে খবর, এলাকার দখলদারি ঘিরেই এই ঘটনা। সঙ্গে রয়েছে সিন্ডিকেট চক্র। পুলিশ সূত্রে খবর, ব্যারাকপুরের সদর বাজার এলাকায় তৃণমূলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা শিবু যাদবের সঙ্গে রবীন ভট্টাচার্য লড়াই দীর্ঘদিনের। রবীন ভট্টাচার্য ও শিবু যাদব দুজনের মধ্যে একজন শাসক দলের রাজ্যসভার এক সাংসদের শিবিরের, অপরজন ব্যারাকপুর শিল্পাঞ্চলের এক দাপুটে বিধায়কের অনুগামী বলে এলাকায় পরিচিত। এবিপি আনন্দ। ফজলুল শেখের কাছে আরেকবার সরাসরি চলে যাব। আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে যখন সরাসরি কথা বলছেন তখনও আপনাদের হুমকির সম্মুখীন হতে হয়েছে বলে আমরা শুনেছি, ঠিক কি হয়েছে? মোটর বাইক নিয়ে কেউ ওখানে এসছে ঘটনাস্থলে যেখান থেকে আপনারা কথা বলছেন? হ্যাঁ বলছি যে নিজের মুখে, আমি বলছি যে নিজের মুখে বললো যে পায়ে ছেটে খুন করে দিয়েছি, তার সাথে চার্জশিট কিসে লিখে বাজলো, চার্জশিট দিতেই হবে, নাহলে আমরা তো বাঁচতে পারবো না, না দিলে পরে। বাজার দিয়ে তো যেতেই পারছি না, বেরোতে পারছি না। শুনুন, বাজার দিয়ে বেরোতে পারছি না তো মনিরুল ইসলাম তো লোক পাঠিয়ে নিয়েছে, মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিয়ে তো তুলে নিয়ে চলে যায়। বাজার দিয়ে বেরোতে পারি না, আবার রাত্রে ঘরে শুতে পাবো না, আবার অন্য জায়গায় চলে যেতে হবে রাত্রে। আপনাদেরকে এখনো ভয় দেখানো হচ্ছে? এই যে ভয় দেখানোর কথা বলছেন, এখনো আপনাদের ভয় দেখানো হচ্ছে? এখনোই ভয় দেখানো হচ্ছে। মোটর সাইকেলে চলে যাচ্ছি বাজারের ভিতর দিয়ে, দেখতে পেলে তুলে নিয়ে চলে যাবো, না ধরবো না বানবো। ওর লোক আছে যে যাদবরা আছে না, ওরাই ওদিন করা ছোট। ডান হাত যাদব। আজকে রাতে যে এলাকায় আছেন সেই এলাকায় থাকতে পারবেন না, এখান থেকে সরে যেতে হবে। এখান থেকে সরে যেতে হবে না, আমাকে এখন যে আপনাদের লোক আছে এরা যতক্ষণ থাকবে ততক্ষণ খাওয়া দাওয়া করে আবার আমাদের গ্রামের ভিতরে পালাতে হবে রাত্রে শুতে। বুঝতেই পারছেন, পালিয়ে পালিয়ে একটা পরিবার প্রায় 4 বছর এইভাবে জীবন সংগ্রাম করছেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর আসছে চণ্ডীগড় থেকে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। চণ্ডীগড় থেকে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে এই রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ কেডি সিংহের চণ্ডীগড়ের 6টি বাড়িতে এবং অন্যান্য কলকাতার বাড়িতেও এই মুহূর্তে আয়কর হানা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রেড করছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিজেন্দ্রর কাছে সরাসরি জেনে নেব। এই মুহূর্তে চণ্ডীগড় থেকে কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। হ্যাঁ বিজেন্দ্র, ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? কেডি সিংহ আমাদের রাজ্য থেকে রাজ্যসভার এমপি, তার বাড়িতে আইটি রেড হচ্ছে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে, কি খবর আছে তোমার কাছে বিস্তারিত বলো। তোমার দেখো, আমাদের রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ কেডি সিং এবার হয়েছেন এবং টিএমসি থেকে তিনি জয়ী হওয়ার পর এবারই আমরা দেখলাম তিনি শপথও নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে খবর আসছে চণ্ডীগড় থেকে, চণ্ডীগড়ে যে তার ঠিকানা, সেই চণ্ডীগড় বেশি বিজনেসম্যান, পরে তার এম্পায়ার বিভিন্ন রাজ্যে ছড়িয়েছেন, কিন্তু বিশেষ করে চণ্ডীগড়ে যে তার ঠিকানাগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের টিম রেড করেছে এবং কেডি সিং এর ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীর বাড়িতেও চণ্ডীগড় যেখানে তার বাড়ি রয়েছে সেখানেও রেড চলছে এবং তার সঙ্গে সঙ্গে একটা জুয়েলারি স্টোর রয়েছে যেটা বলা যাচ্ছে কি কেডি সিং এরই ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীর সে দোকান, সেখানেও ইনকাম ট্যাক্সের টিম এই মুহূর্তে রয়েছে এবং আইটি সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে কি দিল্লি থেকে এই পুরো অপারেশনটা আরম্ভ করা হয়েছে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি তার কোনো ঠিকানা থাকে সেখানেও ইনকাম ট্যাক্সের টিম আজকে রেড করতে পারে। অনেক ধন্যবাদ বিজেন্দ্র। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। আমরা দ্রুত একবার প্রতিক্রিয়া নিয়ে নেব। তথাকথা অবধারিতভাবে যে কথাটা উঠবে যে কেন্দ্রে বিজেপি সরকার হওয়ার পরে ইনকাম ট্যাক্সে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, এই অভিযোগ উঠবেই, নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ নিঃসন্দেহে রাজনৈতিক মানে উঠে গেল বলে হয়তো এর মধ্যেই উঠে গেছে, তোমরা হয়তো খবর পাওনি, কিন্তু সেটা বড় কথা নয়।
বড় কথা হচ্ছে যে ইনকাম ট্যাক্স ওখানে গিয়ে কিছু পেল কিনা। ইনকাম ট্যাক্সের আমি যতদূর জানি ওদের যে সার্চ অ্যান্ড সিজিওর প্রসিডিওরটা বলে সেটা অনেক সময় একদিনের বেশি সময় ধরে চলে। তো তাতে ওরা কি পেয়েছে কি না পেয়েছে তার কি তাৎপর্য সেই জিনিসটা একটু দেখা দরকার, তারপরে এই ব্যাপারে একটা প্রতিক্রিয়া দেয়া যাবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে যা আসবে তা তো জানি। শুধু এই কথা আমি শুধু এটা নয়, এর সঙ্গে আমি কথাও বলবো যে এই ধরনের যদি রেড আরো রাজ্য সরকার বা রাজ্যের অধিষ্ঠিত দলের বেশ কিছু লোকের বাড়িতে করা যায় তাহলে কেঁচো খুঁড়তে প্রচুর কেউটে সাপ বেরোবে। এই রাজ্যে এমন মানুষ আছেন যারা রাজ্য সরকারের সাথে সম্পর্কিত এবং যারা স্কোয়ার ফুট রেটে বাড়ি তৈরির পেছনে পয়সা খান। স্কোয়ার ফুট রেটে মানে স্কোয়ার ফুট আমরা যেমনি বলি 1 স্কোয়ার ফুটে 300 টাকা লাগবে একটা কোনো কাজে, সেই রকম তারা বলে যে 1 স্কোয়ার ফুটে তোমায় 30 টাকা দিতে হবে, 30 টাকা তোলা দিতে হবে। এই ধরনের জিনিস চলছে। সেই টাকাটা তো আর স্বাভাবিকভাবে ব্যাংকে রাখা যায় না, সেটা ক্যাশ টাকায় বাড়িতে রাখতে পরিমাণ থেকে এত ব্যাপক যেখানে ধরুন সিবিআই বা ইনকাম ট্যাক্স রেট হবে। আমি জানি আপনি ইঙ্গিত করতে চাই সল্টলেক থেকে শুরু করে আমি যতদূর জানি, আপনার সংশোধন সাপেক্ষ বলি, বাড়ি করতে গেলে আপনি একদম ঠিক বলেছেন। 2 জন বিধানসভার সদস্য জুজুদান গ্রুপ যেখানে সিন্ডিকেট তার সঙ্গে যুক্ত আছে, পার স্কয়ার ফিট বলছে এত টাকা। না না, সিন্ডিকেটটা আলাদা ব্যাপার। না আমি ওইটা বলিনি, তার সঙ্গে তারা সিন্ডিকেটেও যুক্ত, আমি সেটা বলি যুক্ত হতে পারে। আপনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ, এই জিনিসটা আজকে যদি তৃণমূলের বেশ কিছু এই ধরনের কার্যকর্তার বাড়িতে যোগাযোগ করা যায় বা রেড করা যায় তাহলে এরকম বেশ কিছু কেউটে সাপ বেরোবে। আর সিন্ডিকেট যে জিনিসটা আমি সিন্ডিকেটে আসবো তথাগত। ওম প্রকাশ বাবু কি বলবেন? বিজেপি সরকার আসার পরে রাজনৈতিক উদ্দেশ্যে দেবব্রত বন্দ্যোপাধ্যায় আরেকজন তৃণমূল কংগ্রেসের এমপি, সিবিআই তাদের এফআইআর করেছে। বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমি একটা কথা বলিনি কারি, দেবব্রত বাবুকে আমি বহুকাল চিনি এবং আমি বিশ্বাস করি না তিনি অসৎ লোক। তিনি যদি অসৎ হতেন তাহলে তিনি চাকরিতে থাকতে করতেন, কিন্তু তিনি একটা কোনো ভুল সইটই করে কারোকে বিশ্বাস করে ফেঁসে গেছেন, এইটাই আমার ধারণা। কেডি সিংহ সম্পর্কে কি বলবেন? না, আমার প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের হয়ে যারাই রাজ্যসভার সদস্য হয়েছেন এটা একটা কোথায় যেন একটা জিংস, এবং আগামী দিনেও দেখবেন যে বেশ কিছু রাজ্যসভার সদস্যদের আরো বেশি করে অসুবিধা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে কেডি সিং এই রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছে। তার আগে উনি কিভাবে সাংসদ হয়েছিলেন ঝাড়খণ্ড থেকে সেটা আমরা সবাই জানি। তার মতো একজন ব্যক্তিকে যার ব্যবসা সম্পর্কে নানা অভিযোগ প্রায়শই শোনা যেত এবং চিটিং ফান্ড সঙ্গে আর কি তার নামটাও যুক্ত বলেই আর কি আমরা অনেকে জেনেছি, তাকে এখানে অফিসিয়ালি অ্যাডপ্ট করে এখান থেকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল কংগ্রেস। এখন তার যে ব্যবসার জায়গাগুলি আছে আমার মনে হয় যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে নিশ্চয়ই কিছু কারণ আছে তার জন্য তারা করেছেন, সেই ডিটেলসটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমার একটা মনে হচ্ছে যে যেহেতু তৃণমূল কংগ্রেসের একাধিপত্য রয়েছে রাজ্য বিধানসভায় এবং তাদের প্রতিনিধিরা প্রত্যেকেই নির্বাচিত হচ্ছেন, হ্যাঁ, এবং বিধায়কদেরকেও কার্যত বলতে গেলে কেনা বেচার মধ্য দিয়ে সম্পাদিত হয়েছে, আমরা গতবারও দেখলাম। তো সেই দিক দিয়ে দেখতে গেলে তারই একটা রিয়াকশন, অপোজিট রিয়াকশন। কারণ কি আপনি তো যাকে মনে হয়েছে তাকে আর কি রাজ্যসভার সাংসদ করেছেন, সে তথাকথিত সাংবাদিকরা হন বা অন্যান্য দল প্রতিষ্ঠাতা, মানে পশ্চিমবঙ্গে সিমির ভয়ঙ্কর রকম ব্যক্তিত্ব। আমি বিমলবাবুর কাছে একটু রাজনৈতিক উদ্দেশ্য আছে পেছনে। হ্যাঁ, দেখুন একটা কথা বলি, ইনকাম ট্যাক্স প্রতিদিন এরকম শয়ে রেড করে থাকে। চিত্রতারকাদের বাড়ি, খেলোয়াড়দের বাড়ি, রাজনীতিবিদদের বাড়ি, শিল্পপতিদের বাড়ি, এগুলো না রাজনীতিবিদদের বাড়ি হলে প্রথম কথা খবর হয়, চিত্রতারিকাদের বিরুদ্ধেও খবর হয়। এরা প্রচুর রেড করে থাকে। রেড খবর হয় না তো না, প্রচুর রেড করে খবর হয় এবং এত রেড করে সবটা খবর হয়। কিন্তু এই রাজ্যে এরকম পাইকারি হয় না, বেশিরভাগ বেশিরভাগ রেড হয় ব্যবসায়ীদের বাড়িতে, সেগুলো কোনো খবর হয়, সেগুলো খবর হয়। তো ন্যাচারালি আগে ইনকাম ট্যাক্স পাক, তারপরে আলোচনাগুলো করব। রেড করে না, আমার বক্তব্য পাওয়া তো পরের কথা। আমার বক্তব্য এই যে রেডের উদ্যোগটা, এটাই কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বিজেপি কেন্দ্রে এখানে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস একটা হিটব্যাক। না, একটা কথা বলি, একটি রাজনৈতিক দল কি বলবে সেটা তাদের ব্যাপার। না, আমি বলবো যে এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বহু ক্ষেত্রে এরকম রুটিন রেড তো করেই থাকে।
সাংসদের বাড়িতে রেড করলে সত্যি যদি করে আমরা জানি না, সাংসদের বাড়িতে রেড করলে কি রুটিন বলা যায়? আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বিমল শঙ্কর নন্দ মনে করছেন না। আপনাদের দেখাবো যে সিন্ডিকেটের কথা এলাম, সিন্ডিকেট পাশাপাশি আরেকটা শব্দ আসছে, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। সিন্ডিকেটের অশান্তি, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, প্রত্যেকটা ঘটনা অন্তত সাম্প্রতিককালে যা ঘটছে যেন হাত ধরাধরি করে চলেছে। উদাহরণ দেখুন। সিন্ডিকেট আবিধানিক অর্থ নির্দিষ্ট উদ্দেশ্যে গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করা। বর্তমানে রাজ্য জুড়ে যে সিন্ডিকেটের দাপট চলছে তার উদ্দেশ্য একটাই, অর্থ উপার্জন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, যখন যে ক্ষমতায় থাকে সিন্ডিকেটে তারই থাকে রমরমা। আর এই সিন্ডিকেট ঘিরেই এখন রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে রক্তক্ষয়ী কোন্দল, যার সঙ্গে শাসক দলেরই প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। দেখে নেওয়া যাক এখন কোন কোন ক্ষেত্রে রমরমা সিন্ডিকেটের। ইমারতি দ্রব্য সরবরাহ, বাড়ি করতে চান, ইট, বালি, স্টোন চিপস কিনতে হবে পাড়ার নির্দিষ্ট সিন্ডিকেটের কাছ থেকে, দাম বেশি পড়লেও কিচ্ছু করার নেই। শহরে একাধিক জায়গায় চলছে এই ধরনের সিন্ডিকেটের রমরমা। সম্প্রতি নিউ টাউনে এই ইমারতি দ্রব্যের সিন্ডিকেটের দখল ঘিরেই শাসক দলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। একইভাবে সম্প্রতি ব্যারাকপুরেও তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনার নেপথ্যে এই ইট বালি সরবরাহকে ঘিরে বিবাদও অন্যতম বড় কারণ ছিল বলে পুলিশ সূত্রে খবর। প্রমোটিং, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় গড়ে উঠছে বহুতল বড় রিয়েল এস্টেট সংস্থাগুলির পাশাপাশি সক্রিয় অসংখ্য ছোট ছোট প্রমোটিং সিন্ডিকেট। অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় গড়ে ওঠা এই ধরনের সিন্ডিকেটের দ্বন্দ্বেই সম্প্রতি দমদমের মধুগড়ে খুন হন এক তৃণমূল কর্মী। অবৈধ বালি পাচার, সরকারকে কর ফাঁকি দিয়ে গঙ্গার বুক থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালি তোলার চক্র বিভিন্ন জায়গায় সক্রিয়। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই অবৈধ কারবার। যে যখন ক্ষমতায় তার তখন দাদাগিরি। পুলিশ সূত্রে খবর, লাভপুরে 3 সিপিএম কর্মী খুনের নেপথ্যেও ছিল এই অবৈধ বালি খননের দখলদারি নিয়ে গন্ডগোল। ব্যারাকপুরে তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাতেও বালি তোলা ঘিরে বিবাদ রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। মাটি কাটা ও জমি বিক্রি, জমির দালালি ও পরিত্যক্ত জমি থেকে মাটি বিক্রি করা নিয়েও সিন্ডিকেটের রমরমা। অভিযোগ, এখানেও নিয়ন্ত্রক সেই শাসক দল। সরাসরি জমি কেনা সম্ভব নয়, তা সে বাড়ি করতে চান বা ছোট শিল্প, জমি হাঙরদের দ্বারস্থ হতেই হবে। এমন অভিজ্ঞতার সাক্ষী প্রতিদিনই হচ্ছেন অসংখ্য মানুষ। আর তার জেরেই সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে বারাসাতের জগন্নাথপুর। সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসক দলের দুই গোষ্ঠী। সাইকেল গ্যারাজ, সিন্ডিকেট থাবা বসিয়েছে সাইকেল গ্যারাজেও। এক্ষেত্রেও মাসে মাসে তোলা পৌঁছে দিতে হবে নির্দিষ্ট সিন্ডিকেটের কাছে। শাসক দলের প্রশ্রয়ই এইসব সিন্ডিকেটের রমরমা বলে বারবার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সোদপুরে এই সাইকেল গ্যারাজ থেকে তোলা আদায়ের বকরা নিয়ে ঝামেলার জেরেই পার্টি অফিসের মধ্যে খুন হন এক তৃণমূল নেতা। এমনকি অটো বা ট্যাক্সি স্ট্যান্ডও ছাড় পায় না এই সিন্ডিকেটের নজর থেকে। অভিযোগ, শহরের যেখানেই ট্যাক্সি স্ট্যান্ড তার অধিকাংশই শাসক দলের শ্রমিক সংগঠনের দখলে। সিন্ডিকেটকে চাঁদা না দিয়ে যাত্রী ওঠানোর জো নেই ট্যাক্সি বা অটো চালকদের। এবিপি আনন্দ। শাসক দলের সদস্য হলেই 7 খুন মাফ, আর নেতা হলে তো কথাই নেই। এই রকমই অভিযোগ উঠছে মনিরুল কাণ্ড সহ একাধিক এ রাজ্যের সাম্প্রতিক ঘটনায়। দেখুন। লাভপুর কাণ্ডে 3 সিপিএম সমর্থক ভাইয়ের খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তা সত্ত্বেও আদালতে জমা দেওয়া চার্জশিটে পুলিশ তার নাম রাখেনি। এতেই বিভিন্ন মহলে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। অভিযোগ, শাসক দলের নেতা বলেই ছাড় পাচ্ছেন মনিরুল। এর আগে অবশ্য একাধিক ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, শাসক দলের নেতা হলে পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়, আর বিরোধী হলেই দেখা যায় পুলিশের অতি সক্রিয়তা। বিরোধীদের দাবি, শাসক দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে তাদের দলীয় অভিযুক্ত নেতাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, তাতে পুলিশের পক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস হয়নি। জাফারুল ইসলাম, সম্প্রতি ইলামবাজারে খুন হন বিজেপি সমর্থক শেখ রহিম। ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি জাফারুল ইসলাম বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। এই জাফারুলের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে, আর যথারীতি পুলিশ ছোঁয়নি জাফারুলকে। দীপালি সাহা, 7ই মে রাজ্যে 4র্থ দফার ভোটের দিন দলবল নিয়ে বুথ দখলের অভিযোগ ওঠে বাঁকুড়ার সোনামুখী তৃণমূল বিধায়ক দীপালি সাহার বিরুদ্ধে। এফআইআর দায়ের করে নির্বাচন কমিশন। বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়, কিন্তু বিধায়ক দীপালি সাহা তখন থেকেই বেপাত্তা। পুলিশের দাবি তিনি পলাতক। যদিও সূত্রের খবর, কয়েকদিন আগে বিধানসভায় গিয়েছিলেন দীপালি।
উষারানী মণ্ডল 12 মে রাজ্যের শেষ দফার ভোটের দিন ফের আঙুল ওঠে তৃণমূলের আরেক বিধায়কের দিকে। এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার হারোয়ার ব্রাহ্মণচক। সিপিএমের অভিযোগ মিনাখা তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের উপস্থিতিতে তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে 20-25 জন সশস্ত্র তৃণমূল কর্মী তাঁদের ওপরেই হামলা চালায়। সেই উষারানী মণ্ডলও পুলিশের খাতায় এখনো পলাতক। অনুব্রত মণ্ডল 12 কাণ্ডে মূল অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, কিন্তু আজ পর্যন্ত পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে বলেও শোনা যায়নি। দলনেত্রী একাধিকবার অনুব্রতর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। লোকসভা ভোটের আগে অনুব্রতকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভার তত্ত্বাবধানে। পুলিশ দেখছে কিন্তু কিছু করছে না। তবে শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে এফআইআর সত্ত্বেও কোনো ব্যবস্থা না নিলেও মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলার পরেই সারদাকাণ্ডে গৌতম দেব সুজন চক্রবর্তীদের বাড়িতে হাজির হয়ে যায় পুলিশ। রায়দিঘিতে 4 তৃণমূল কর্মী খুনের ঘটনায় এফআইআর নাম থাকে কান্তি গঙ্গোপাধ্যায়ের। গ্রেপ্তার করা হয় সিপিএম এর স্থানীয় শিক্ষক নেতা বিমল ভান্ডারীকে। শাসক দলের বিরুদ্ধে সড়ক নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়কে রাত কাটাতে হয় থানায়। যুক্ত হয় নতুন নতুন ধারা। আসানসোলে বিজেপি প্রার্থী হওয়ার পরে অস্ত্র আইনে মামলা রুজু হয় গায়ক বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। তাহলে কি এই রাজ্যের শাসক বিরোধী দুপক্ষের ক্ষেত্রে দুরকমের নিয়ম পুলিশের? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের। এবিপি আনন্দ। তন্ময়বাবু, আপনার কাছে যাব যে পুলিশ কাউকে কাউকে খুঁজে পাচ্ছে মুহূর্তের মধ্যে, কাউকে কাউকে বছরের পর বছর, মাসের পর মাস খুঁজে পাচ্ছেন। আমি দীপালি শাহ, সোনামুখীর বিধায়ক, আর উষারানী মণ্ডল, মিনাখার তার কথা বললাম। রায়দিঘিতে বাড়ির লোক বলছেন যে এফআইআর এ যাদের নাম নেই তাদের ধরা হচ্ছে, আর ওয়াজেদ আলী খামারু বলে তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতী তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কি বলবেন? নৈরাজ্যের রাজনীতি তো আমাদের রাজ্যে প্রত্যেক দিন চূড়ান্ত আকার নিচ্ছে। এখন সমস্যা হলো যে ওই মহাভারতে যখন দ্রৌপদীকে নিয়ে পঞ্চপাণ্ডব ফিরছে, দ্রৌপদীকে দা দেখে কুন্তী বলেছিলেন যে যা এনেছো 5 জনের সমান ভাগে ভাগ করে নাও। তো তাই নিয়েই হচ্ছে পঞ্চপাণ্ডব কাটিয়ে দিয়েছিল। এখন এই রাজ্যে পট পরিবর্তনের পরে মা মাটি মানুষ তার অজস্র ভাইদের ডেকে বলল, তোমাদের মাটি দিলাম, তোমাদের বালি দিলাম, তোমাদের ইট দিলাম, তোমাদের জমি দিলাম, তোমাদের স্কোয়ার ফিট দিলাম, তোমাদের এটা দিলাম, সেটা দিলাম, সব দিলাম, তোমরাই সম্পদ ভাগ করে খেও। কিন্তু মুশকিল হচ্ছে না, কিন্তু আপনারা যেরকম তপন শুকুরকে সম্পদ বলেছিলেন, আপনার কি মনে হয় মনিরুল বা অনুব্রতরা বিঘার সম্পদ? আমি আসছি, বৃহত্তর সম্পদ। আমি আসছি। মুশকিল হচ্ছে যে এই যে ভাগ করে খাওয়াটা, এই ভাগ করে খাওয়াটা ঠিক সইছে না। ফলে আপনি দেখছেন, ওই একটু আগে আমি প্রথমবারে উল্লেখ করেছিলাম চালকবিহীন ট্রামের কথা। ধরুন এই রাজারহাটের ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের মহাসচিব বললেন যে আমাদের সমস্যা আমাদের মেটাতে দিন। সাংবাদিকদের বললেন, সাংবাদিক সম্মেলন করে বললেন আপনাদের ভাবতে হবে যে আমাদের সমস্যা আমাদের মেটাতে দিন, মানে রাজারহাটের সমস্যাটা আমাদের সমস্যা, আমাদের মেটাতে দিন। আর ঠিক তার 2 দিন বাদে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন সিন্ডিকেট বলেই কিছু নেই, তো তার আবার সমস্যা কোথায়? মানে রাজ্যে কোনো সিন্ডিকেট আসলে নেই। এখন সিন্ডিকেট নেই, তাহলে এই যা যা ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কার ইন্ডিকেশনে ঘটছে? না, সেটা তো পরিষ্কার করে দিচ্ছেন শাসক দল, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করেছেন। ধরুন দমদম সোদপুরে খুনের ঘটনা হয়েছে, কি বলা হয়েছে? শাসক দল পরিষ্কার বলেছে আপনারা এই সিপিএম এবং বিজেপি একসঙ্গে এই খুনগুলো করছেন। বিধানসভায় স্বয়ং মুখ্যমন্ত্রী সেই ইঙ্গিত দিচ্ছেন, নিন্দা প্রস্তাব আনা হয়েছে সরকারের পক্ষ থেকে। যে ধরুন ভদ্রেশ্বরের যে সিইও শিল্প পরিচালক মারা গেলেন, সেটা হচ্ছে বিএমএস আর সিটু মিলিত হয়ে এই খুন করেছে, অর্থাৎ বিজেপির সংগঠন এবং আপনাদের শ্রমিক সংগঠন। রায়দিঘিতেও তাই বলা হয়েছে। না, এই সমস্ত কিছু বলা হয়েছে। আবার উল্টো দিকে হচ্ছে যে যখন এই ঘটনার জন্য, রায়দিঘির ঘটনার জন্য বিমল ভান্ডারী গ্রেপ্তার হলো, তখন যারা আসলে আক্রান্ত হয়েছিলেন, তৃণমূলই তো তারা আক্রান্ত হয়েছিলেন, তারা তখন বলছেন যে আমরা যে এফআইআর করেছি তাতে তো আমরা ইনাম দিইনি। তাহলে যারা আক্রান্ত তারা কেউ মনে করছেন না যে সিপিআইএম করেছে, এর পেছনে সিপিআইএম আছে। সোদপুরের ঘটনার সোদপুরের ঘটনায় যিনি খুন হয়েছেন তারা বলছেন যে ওয়াজেদ আলী খামরু তার নামই নেই, সে নাম নেই তো বলছেন, যিনি মেরেছেন বলে পরিবারের লোক, তার নাম নেই, এটা পরিবারের লোকরা বলছে। এবং যাকে গ্রেফতার করেছে তার নামও নেই, এদের নামে কোনো অভিযোগ আমরা করিনি। সোদপুরের যে ঘটনা, রাজারহাটের যে ঘটনা, এই কোনো ঘটনায় যারা আসলে ভিকটিম, যিনি মারা গেলেন, যিনি গুলিবিদ্ধ হলেন, তারা যে অভিযোগ করেছেন সেই অভিযোগ কি সিপিআইএম এর বিরুদ্ধে আছে? নেই। কিন্তু মুখ্যমন্ত্রী সবকিছুর পেছনে সিপিআইএম দেখছেন।
ইদানিং কোনো কোনো কিছুর পেছনে সিপিআইএম এর সঙ্গে বিজেপি দেখছেন বা বিজেপির সঙ্গে সিপিআইএম দেখছেন। কার পক্ষে আগে দেখলে কার রিফ্লেক্টেড গ্লোরি আমরা জানি না, বিজেপি রিফ্লেক্টেড গ্লোরি আপনাদের গায়ে নাকি আপনাদের রিফ্লেক্টেড গ্লোরি বিজেপির গায়ে, তথাগত রায়ের কাছে যাব। এই প্রশ্ন যে একসঙ্গে মিলিত হয়ে যত খুনের ঘটনা হচ্ছে সিপিএম এর সঙ্গে হাত ধরাধরি করে আপনারা করছেন, এক। দুই হচ্ছে ইলামবাজারে শেখ রহিম আপনাদের কর্মী খুন হলো, সেখানেও মূল অভিযুক্ত শাসক দলের আশ্রিত দুষ্কৃতী জাফরারুল, তাকে পুলিশ দেখতে পাচ্ছে। আমি একটা বাক্য বললে আমার কথাটা শেষ হতো, তথাগত একটা বাক্য বললে। বলো ভাই। ওই মহাভারত অনুযায়ী যদু বংশের একটা ধ্বংস কাহিনী ছিল। এখন এই যে যা সব কিছু হচ্ছে সেই সব আসলে সেই ধ্বংস কাহিনীর দিকে নিয়ে যাচ্ছে কিনা সেটা বোধহয় যারা এসব করাচ্ছেন তাদেরও গভীরভাবে ভেবে দেখার সময়। 34-এর পরে বলছেন? না, হস্তিনাপুরেও এটা কাকতালীয় হলেও সত্য, যারা 34টা আসনের পরে বলছেন, যারা মহাভারত পড়েছে তারা 235-এর পরেও তো বলছে 235। এই তথাগত না, এই কথা কাকতালীয় হলেও সত্য যে হস্তিনাপুর দখলের পরে যুধিষ্ঠিররা 34 বছরই রাজত্ব করেছিল, ইতিহাস তাই বলে। কে যুধিষ্ঠির কে ধৃতরাষ্ট্র ন্যায় বিচারের সামনে চোখ বেঁধে আছেন আমরা জানি না। আমি একটু বলি যে ধরনের ওই একে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ ঘটনাটা ঘটেনি, কে কোথায় সিন্ডিকেট বলে কিছু নেই, এরকম ধরনের, এটা আমার একটা কথা মনে পড়িয়ে দেয় যে তন্ময় অসন্তুষ্ট হবেন জানি, কিন্তু 2003 সালে আমি বর্ধমানের ভাতার থানার পালাড় গ্রামে গিয়েছিলাম। সেখানে একজন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী নরনারায়ণ নস্কর বলে তাকে একটা ল্যাম্পপোস্টে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, এবং তারপরে আমি বিএন রমেশ এর তখন এসপি ছিলেন, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন আমাকে যে উনি সুইসাইড করেছেন, উনি আত্মহত্যা করেছেন। একটা লোক নিজে ল্যাম্পপোস্টের সাথে নিজে বেঁধে তারপরে সে নিজে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিএন রমেশ বলছেন আমি সুইসাইড করেছি, এবং সেটা আমি ওকে বলেছিলাম আপনি আমায় সুরথাল রিপোর্টটা দেখাতে পারেন, উনি দেখালেন না। এবং তখন যেহেতু আরটিআই চালু হয়নি সেই জন্য আমার হাতেও কোনো উপায় ছিল না। কিন্তু সেই ট্র্যাডিশন সমানে চলেছে, ওয়াজেদ আলীর কথা বলতে হলো, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এবং আজকে আমরা যে জিনিস দেখছি এটা তারই আরেকটা মানে মেধাবী ছাত্রীর আর কি আরেকটু। কোথায় সেই ট্র্যাডিশন সমানে চলেছে? মমতা ব্যানার্জি 4 বছর রেলমন্ত্রী থেকে 1 পয়সা রেল ভাড়া বাড়ায়নি, আপনারা একদিনে 14.2% বাড়িয়ে দিলেন। 14.2 সেই ট্র্যাডিশন কোথায় সমানে চালালেন? সেটার অবান্তর কথা আনছেন কেন ভাই? হচ্ছিল আইন শৃঙ্খলার কথা। আমি এটা বলিনি, সময় কম বলেই আমি বলছি। আমি এখন পর্যন্ত সার্বিক ছিল আমি খুব জোর করে সার্বিক ছিল, ছিল, আরামবাগে ছিল, আদিকান্ত দলুই আমাদের কর্মী 600টা গ্রাম পঞ্চায়েতে তার জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। এবং তার সামনে তার মেয়ে যখন তার স্ত্রী যখন কান্নাকাটি করছিল, পুলিশ বলছিল কিছু না কুকুর পুড়ছে। তখন সিপিএম এর আমল আদিকান্ত দলুই 600টা গ্রাম পঞ্চায়েতের আমাদের বিজেপির কর্মী ছিল গোপীবল্লভপুর অঞ্চলে। সেটা আমি সিন্ডিকেটের প্রশ্ন একটাই, সিন্ডিকেট জিনিসটা আমার নিজের চোখে দেখা এবং রাজনীতির বাইরে। আমি যখন মেট্রো রেলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম সে সময় সেখানে প্রচুর নির্মাণ কাজ হতো, এবং সম্ভবত সেই সময় এই সিন্ডিকেট ব্যবস্থা উদ্ভব হয়, কারণ বেকার সমস্যা পরিব্যাপ্ত, লোকের হাতে চাকরি নেই, আর ইতিমধ্যে এই পরিমাণ লোহা আসছে, এই পরিমাণ সিমেন্ট আসছে, এই পরিমাণ হচ্ছে, এই পরিমাণ কাজ হচ্ছে। অতএব সেই সমস্ত লোকেরা তারা গিয়ে বড় কন্ট্রাক্টরদের উপর ঝাঁপিয়ে পড়ে বলতো যে আমাদের কাজ দিতে হবে। বলে এ কাজ তোমরা করবে কি করে, তো হেভি কাস্টিং এর কাজ তো পারবে না, বলে না পারলে আপনি শিখিয়ে নেবেন। শেষ পর্যন্ত রফা হতো কি যে ভাই তুমি এখান থেকে দূরে থাকো, তোমায় কিছু করতে হবে না, তোমায় মাসে মাসে কিছু টাকা দিয়ে যাবো। মাঝে মাঝে এই রফাটা কার্যকরী হতো না, অর্থাৎ আলটিমেটলি তোলাবাজিতে হ্যাঁ, মাঝে মাঝে রফাটা কার্যকরী হতো না, তখন বোমা টোমা পড়তো, তখন হইচই হতো। তবে পুরো ব্যাপারটাই পাতাল রেলের ব্যাপারটা পুরোপুরি কলকাতার মধ্যে হয়েছিল বলে, এবং সে সময় মিডিয়ার দৃষ্টি তখন যদিও এই পরিমাণ টিভি আসেনি, কিন্তু মিডিয়ার দৃষ্টি সেই দিকে ছিল বলে এটা সেরকম পূর্ণতা পায়নি। সেটা হচ্ছে এই সিন্ডিকেটের ভাবনা চিন্তা
কথাগুলো, তারপরে যখন সিঙ্গুরে জমি অধিগ্রহণ হলো তখন বেশ কিছু সিন্ডিকেট গড়ে উঠলো বালি সিমেন্ট সাপ্লাই করবে, তারপর রাজারহাটে সিন্ডিকেট গড়ে উঠেছিল এবং আমার মনে আছে 2010 এর একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছিল। কৃষকের জমি কেড়ে নিয়ে সিন্ডিকেট ব্যবসা চালু কিন্তু হয়েছিল 2009-10-এ। ইতিহাস ভুললে চলবে না। একেবারে আমার সময় একেবারে শেষ। হ্যাঁ, এই আপনারা বুঝতেই পাচ্ছেন, তিনটে বিষয়কে আমরা ছোঁয়ার চেষ্টা করলাম এবং সব থেকে যে বিষয়টা বোধহয় আমাদের স্পর্শ করলো সেটা হচ্ছে লাভপুরের এই পরিবার, যারা বিমলবাবু যথার্থই বললেন যে সব থেকে ট্র্যাজিক, সব থেকে যন্ত্রণার এবং সব থেকে দুর্ভাগ্যের হচ্ছে যখন বাড়ি ছাড়া হয় কোনো পরিবার, এবং এই পরিবারকে কার্যত যেভাবে আক্রমণ, হুমকির মোকাবিলা করতে হচ্ছে শুধুমাত্র এই অপরাধে যে তারা বিচার চাইছেন, ঠিক যেরমভাবে একসময় রিজওয়ানুরের পরিবার ইনসাফ চেয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসেবে তার পাশে দাঁড়িয়েছিলেন, আজকে তিনি মুখ্যমন্ত্রী। এই পরিবার শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে, তারা কি বিচার পাবে? উত্তরের অপেক্ষায় থাকলাম আমরা এবং আমার ধারণা এ রাজ্যের সমস্ত মানুষ। আপনাদের চোখ থাকুক এদিকে।